নিজে সবকিছু ঘটিয়ে এখন খুব সহজেই মোনার নাম দিয়ে গা বাঁচিয়ে নিচ্ছ। কোনো অকাজ প্রকাশ ঘটলেই মোনার নামে সেটা চালিয়ে দেওয়া তোমার এবং তোমার পরিবারের জন্য দুধ ভাত হয়ে দাঁড়িয়েছে। অনেক বিশ্বাস করছি তোমাদের, আর বোকা বানাতে পারবে না আমাকে। বলো, আমার মেয়ে কোথায়? নিজের উপর নিজেরই ধিক্কার জানাচ্ছে আরিয়ান। সে কি এতটা নিচে নেমে গেল মিসরাতের পরিবারের মানুষের চোখে? যে শোয়েব রহমান তার উপরে ভরসা করে ওনার পরিবারের দায়িত্ব দিয়ে কাজে যেত, সেই শোয়েব রহমান এখন নীরব। যে রেনু আক্তারের এক সময় তার উপর অগাধ বিশ্বাস ছিল, সেই রেনু আক্তারই এখন তাকে অপরাধী কাঠগড়ায় দাঁড়া করাচ্ছে। চোখ দুটো গুলাটে হয়ে আসছে আরিয়ানের। এক পলক মিসরাতের দিকে তাকালো সে। মিসরাত মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তবে কি সেও? একটা দীর্ঘশ্বাস হলো আরিয়ান। না, আর কিছুই বলা নেই তার। হায়, আজ এতটা অবশেষে মাত্র সে। ইশতিয়াক, আরাফ, তোমরা দুজন একা আসলে যে? আরিয়ান কোথায়? আরিয়ান আসেনি বাবা। আসেনি মানে কি ইশতিয়াক? কোথায় আমার ছেলে? ডক্টর কি কিছু বলেছে যে আরিয়ানকে হসপিটালে থাকতে হবে আবার? না বাবা, আরিয়ান পুরোপুরি ঠিক আছে। আমরা হসপিটাল থেকে ফিরছিলাম, এর মধ্যে মিসরাতের নাম্বার থেকে ফোন এলো। আরিয়ানকে দেখা করতে বললো। আমরা অপেক্ষা করছিলাম মিসরাতের জন্য। মিসরাত তার পুরো পরিবার নিয়ে এসেছিল, আর মিসরাতের আম্মু সরাসরি এসে আরিয়ানকে দায়ী করলো ইশরাতকে কিডন্যাপ করার দায়ে। কি? ইশরাতকে কিডন্যাপ? কখন, কিভাবে? আজকে সকালে কিডন্যাপ করা হয়েছে তাকে। কে করেছে আল্লাহ মালুম, কিন্তু মিসরাতের আম্মু সরাসরি আঙ্গুল তুলছে আরিয়ানের দিকে। ক্রোধে ফেটে পড়ল নুজহাত। তড়িৎ গতিতে সামনে এসে দাঁড়ালো সে। মানে কি ফাইজলামো হচ্ছে নাকি এসব? হ্যাঁ, আমার ভাইয়ের কি কাজের এতই অভাব যে সারাদিন ওনাদের দুই মেয়ের পেছনে পড়ে থাকবে? আমার ভাই একটা ভুল করেছে, আমরা মানছি। ভুল শুধরানোর শতভাগ চেষ্টাও করেছে। সফল না হয় তো সে মিসরাতের জীবন থেকে সরেও এসেছে। এখন আর কি চায় মিসরাতের পরিবারের মানুষদের? আমার ভাইকে এতটাই ফেললে নাকি? হ্যাঁ, নিজেদের ওনারা কি ভাবেন? আমরা সবাই ওনাদের সামনে মাথা নত করেছি, ক্ষমা চেয়েছি বারবার। এটাকে কি আমাদের দুর্বলতা ধরে নিয়েছে নাকি ওনারা? আমার ভাইয়ের একটা নির্দেশে যে মিসরাতের পরিবার লন্ডভন্ড হয়ে যেতে পারে, সেটা কি তারা জানে না? ভাই আমার যথেষ্ট ভালো বিদায় ক্ষমতার দাপট দেখাচ্ছে না তাদের সাথে। এত অপমান করার পরও কতটা ধৈর্য নিয়ে সে সব সহ্য করে যাচ্ছে। কিন্তু আর কত? এবার কি ওনারা খুব বেশি বাড়াবাড়ি করছেন না? নিজের রুমে নামাজ পড়ছিলেন জোহরা বেগম। নামাজ পড়া শেষ করে রুম থেকে বাইরে বেরিয়ে আসতে না আসতেই নুজাতে চেঁচামেচি শুনতে পেলেন তিনি। তবে কাহিনী কিছুই বুঝতে পারছেন না। কি হয়েছে নুজু? তোর ভাই কি বললো? আরিয়ান কি হয়েছে তার? আবারও ঘুরে ফিরে সে মিসরাতে চক্করে পড়েছে আমার ভাই। আম্মু সে আসেনি বাসায়। মানে আমি কিছু বুঝতে পারছি না। মিশরাতে পিছু আর নেবে না, সেটা তো আমাদের বলছিল আরিয়ান। তাহলে আবারও? আম্মা, আমি বলছি কি হয়েছে। ইশতিয়াক প্রথম থেকে শুরু করে সবকিছু ভেঙে বলল জোহরা বেগমকে। মনা আরিয়ানকে ফোন করে কাউকে মারার হুমকি দিয়েছিল, সেই কথাও বাদ রাখেনি। এখন আমার ছেলে কোথায় আগে সেটা বলো। আমরা জানি না আরিয়ান কোথায়। আরিয়ান বলল সে 3-4 দিনের মধ্যে ফিরে আসবে। আমরা যেন তার জন্য চিন্তা না করি, সে ভালো থাকবে আর আমাদের প্রতিদিন একবার করে ফোন করবে। না, কোথাও যাওয়া চলবে না তার। আমি মানবো না। আমার ছেলে নিশ্চয়ই আবার কোনো একটা বিপদে পড়বে। এমনিতেই মৃত্যু ঝুঁকে একটা পার করে এসেছে সে। অল্পের জন্য এবার বেঁচে গিয়েছে, কেবল সুস্থ হলো আমার ছেলেটা। এর মধ্যে আমি তাকে আর নতুন কোনো বিপদে জড়াতে দিতে পারি না। আরিয়ানের আব্বু, ফোন করো তোমার ছেলেকে। আনাফক ফোন বের করে আরিয়ানকে কেবল কল দিতে নিচ্ছিলেন, এরই মধ্যে আরব বলল, ফোন দিয়ে লাভ নেই আঙ্কেল। আরিয়ান তার ফোন আমাদের কাছে দিয়ে দিয়েছে। সে ঠিক কিসের উদ্দেশ্যে কোথায় গিয়েছে আমরা জানি না, তবে এতটুকু জানি সে তার সিদ্ধান্তে অটল। নিজ থেকে যতক্ষণ না সে ফোন করছে ততক্ষণ আমরা চাইলেও তার সাথে যোগাযোগ করতে পারবো না। তার ফোন তোমাদের দেওয়ার কারণ কি? ফোন তোমাদের দিয়ে দিলে সে যোগাযোগ করবে কিভাবে? আরিয়ানের মাথায় কি চলছে সেটা এই মুহূর্তে এক আল্লাহ ছাড়া আর আরিয়ান নিজে ছাড়া কেউই জানে না আঙ্কেল। জোহরা বেগম জাজালো কণ্ঠে বললেন, তোমরা আমার ছেলেকে আটকাওনি কেন তাহলে? আপনার কি মনে হয় আন্টি, আমরা চেষ্টা করিনি কিন্তু সে আমাদের কথা শোনার মতো ছেলে? আমি জানি না,
কিচ্ছু জানি না, তবে এইটুকু বলতে পারি, আমার ছেলের যদি এবার এক চোর পরিমাণ ক্ষতি হয় তাহলে মিশরাত আর মিশরাতের পরিবারের কাউকে ছাড়বো না, আমি ছাড়বো না। এক বদ্ধ রুমে সে কখন থেকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে ইসরাতকে। রুমটা অনেকটাই অন্ধকার, আলো খুব কমই ঢুকেছে। তার মুখ বেঁধে রাখা, চোখ দুটো বেঁধে রাখা ছিল, তবে কিছুক্ষণ আগে মুখোশধারী একজন এসে তার চোখের বাঁধন খুলে দিয়ে গিয়েছে। মনে মনে প্রচন্ড ভয় পাচ্ছে ইসরাত। তার ক্ষতি করে কার কি লাভ, সেটা মাথায় আসছে না ইসরাতের। খুব মনে পড়ছে এখন তার বাসার সকলের কথা। কয়টা বাজে এখন? সন্ধ্যা কি হয়ে গিয়েছে? তার তো এতক্ষণে বিয়ে হয়ে যাওয়ার কথা ছিল। এখন তো তার সাদমানের সাথে থাকার কথা ছিল। ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করলো ইসরাত। সাদমান কোথায়, কি করছে সে এখন? তাকে না পেয়ে তার আব্বু আম্মু আর আপুর কি অবস্থা? সবকিছু ভাবতেই হামা করে কান্না করতে ইচ্ছে করছে ইসরাতের। একটু পর দরজা খোলার আওয়াজ আসলো তার কানে। খাবার হাতে নিয়ে এসেছে সেই লোকটা যে তার চোখের বাঁধন খুলে দিয়েছিল। একটা টেবিলের সামনে এনে তাতে খাবার রেখে ইসরাতের সামনে এগিয়ে আসলো লোকটা। ভয়ার্ত দৃষ্টিতে লোকটির দিকে তাকিয়ে আছে ইসরাত। তবে লোকটি ইসরাতের মুখের বাঁধন আর হাতে বাঁধন খুলে দিয়ে খাবার খেতে বলে চলে গেল। ইসরাত কাঁপা কাঁপা হাতে খাবারের প্যাকেটটা খুললো। সাদা ভাত, ডিম বোনা আর মাছের ঝোল, খুবই সাদামাটা খাবার, কিন্তু এই সময়ে এটাও অনেক। ইসরাত এতটাও আশা করেনি এই সময়। তাকে তো কোনো রকমের শারীরিক আঘাত করা হচ্ছে না, খাবারও ঠিক মতো দেওয়া হচ্ছে। তাহলে এখানে তাকে ধরে আনার মানে কি? অপহরণকারীরা কি চায় তার থেকে? মুখে ডিম ভেঙে একটু ভাত ঢুকাতে না ঢুকাতেই আবারও কেঁদে উঠল ইসরাত। খাবারটা আবার টেবিলে রেখে দিল। বেশ খিদে পেয়েছে তার ঠিকই, কিন্তু কেন জানি খাবারের প্রতি অনীহা চলে আসছে। দু হাতে চোখ মুছছে বারবার, মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করে যাচ্ছে বিপদ থেকে উদ্ধার পাওয়ার। এরই মধ্যে ক্ষীণস্বরে বলে উঠল, তুমি কোথায় সাদমান? দুদিন পার হয়ে গিয়েছে, ইসরাতের এখনো কোনো হদিশ পাননি তার পরিবারের লোকজনেরা। রেনু আক্তার খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছেন, শুধু সারাক্ষণ ছোট মেয়ের নাম জপে যাচ্ছেন। শোয়েব রহমান এই দুদিন চোখের পাতা এক করতে পারেনি। একই অবস্থা মিসরাতেরও। গোটা দুটো দিন ছোট বোনের কণ্ঠ কানে আসেনি তার। সারাক্ষণ ছুটাছুটি করে বেড়ানো তার বাচ্চা বোনটি তার চোখের আড়ালে। সাদমান কোন রকমের চেষ্টা বাদ রাখেনি ইসরাতকে খোঁজার। আরিয়ানের সাথে সেদিন কথা বলার পর সবাই গিয়েছিল থানায়। গাড়ির নাম্বারটা বলার পরেও কোনো কাজ হয়নি, কারণ খবর পেয়ে পরে জানা গিয়েছে সেই গাড়ি মাঝ রাস্তায় পড়েছিল। গাড়িতে কেউই ছিল না, অর্থাৎ গাড়ি থেকে ইসরাতকে বের করে বাকি পত্রকে অন্য একটা গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয়েছে। সাদমানের মাথায় কিছু আসছে না। মোনার এত বড় লিঙ্ক আছে যে গাড়ির নাম্বার জানার খবরটাও তার কানে পৌঁছে গেল। সাদমান খুব করে অপেক্ষা করছে অপহরণকারী থেকে একটা ফোন আসার। সে জানতে চায় যে কি কারণে ইসরাতকে অপহরণ করা হয়েছে আর মুক্তিপণ হিসেবে কি চায়। কিন্তু খুবই আশ্চর্য ব্যাপার হলো, কোনো ফোন আসেনি অপহরণকারী থেকে। তবে কারণটা কি? জানালা পাশে দাঁড়িয়ে দেয়ালে পিঠ থেকে মাথায় হাত রেখে দাঁড়িয়েছিল সাদমান। চোখ দুটো তার টকটকে লাল হয়ে আছে, অনিদ্রা এবং কান্না করার ফসল। বাবু, পারভিন সুলতানা কণ্ঠ কানে যাওয়াতে ফিরে থাকলো সাদমান। ভদ্র মহিলা কান্নাকাটি করতে করতে চোখ ফুলিয়ে ফেলেছেন। ইসরাতকে অত্যধিক স্নেহ করেন তিনি। মেয়েটা তো ওনার ঘর জুড়ে থাকতো, বিয়ের দুদিন পার হয়ে যেত, অথচ আজ। কিছু বলবে আম্মু? ঈশ্বর কি কোনো খোঁজ পাসনি? হুট করে পারভিন সুলতানাকে শক্ত করে জড়িয়ে দিল সাদমান। এরপর চিৎকার করে কেঁদে উঠল, আম্মু, আমার দম বন্ধ হয়ে আসছে, আমি কি করব বলতে পারো? আমার পাগল পাগল লাগছে নিজের কাছে নিজেকে। ওই মেয়েটা তোমার ছেলে জানতো আম্মু। জানো আম্মু, আমার মনে হচ্ছে এই দুদিন যাবৎ আমার হৃৎপিণ্ড ক্রমাগত ছুরি দিয়ে কেউ আঘাত করে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। মনটা ছটফট করছে গো আম্মু। ছেলে পেটে হাত বুলিয়ে নিঃশব্দে কাঁদছেন পারভিন সুলতানা। সান্ত্বনা দেওয়ার ভাষা ওনার নেই। না জানি আমার ইস্যুকে এখন কি অবস্থায় রেখেছে, খাবার দিচ্ছে কিনা, মারধর করছে কিনা, কিছুই তো জানি না আম্মু। আচ্ছা আম্মু, মেয়েটাকে বাঁচিয়ে রেখেছে তো? ছি বাবু, এভাবে বলতে নেই। এই রকম অশুভ কথা মুখে দিয়ে আনিস না। ইস্যু নিশ্চয়ই অক্ষিত আছে। আবারও পুরো শরীর কাঁপিয়ে কেঁদে উঠল সাদমান। আমার ওই মেয়েটাকে চাই আম্মু, চাই। আমার ওই মেয়েটাকে চাই আম্মু, খুব করে চাই ওকে। কাঁদিস না বাবু,
আল্লাহ আছেন, তিনি ভালো মানুষের সাথে কখনোই খারাপ কিছু হতে দেবে না। আমরা তো জানি যে আমাদের ইস্যু নির্দোষ। দেখবি কোনো না কোনো উচ্ছিলায় ঠিক আল্লাহ আমাদের ইস্যুকে বাঁচিয়ে দিবেন। কাউকে না কাউকে অবশ্যই আল্লাহ পাঠাবেন আমাদের সাহায্যের জন্য। আমি এটাই বুঝে পাই না, যেদিকে কেউ তোমাকে অপমান করেছে সেদিকে তাদের অপমানের পাল্টা জবাব না দিয়ে তুই কোথায় গিয়ে বসে আছিস? পুরো একদিনের মধ্যে ফোন দিচ্ছিস একেবার করে, তাও একেবার রাতে ঘুমানোর আগে। এই তুই কোথায় বলতো? আর বেশি দিন লাগবে না আরাব, আমি চলে আসবো খুব দ্রুত। সবকিছু সুরাহা করে তবেই এবার ফিরছি আমি, তার আগে নয়। কিসের সুরাহা করবি তুই? মিসরাতের পেছনে 10টা মাস পড়েছিলাম তাকে পাওয়ার আশায়। তখন আমার মাথায় মিসরাত বাদে আর অন্য কোনো চিন্তা আসতো না। আর ঠিক এই সময়টারই ফায়দা লুটেছে আমার প্রতিপক্ষ। তারা এই সময়টাতে আমার অনুপস্থিতিতে অনেক কিছু করে ফেলেছে। সেটা এতদিন বুঝতে না পারলেও এই 2 দিনে অনেক কিছু বুঝে গিয়েছি। তুই ঠিক করছিসটা কি আমাকে বলবি? আরাব, ফোন রাখছি, আমার কাছে একটা জরুরি কল এসেছে। কালকে কথা হবে আবার। সুযোগ থাকলে আম্মু আব্বুকে চিন্তা করতে মানা করিস। আমার উপর একটু ভরসা রাখ, আমি নিজের ক্ষতি হতে দিব না কিছুতেই। আমার উপর আমার পরিবার নির্ভরশীল, তারা সবাই আমার দিকে চেয়ে আছে, তাদের আমি হতাশ করব না। তুই মানা করাই, কিন্তু আমি আর ইস্তিয়াক সেই ঘটনার কথা বলিনি এখনো কাউকে। ভালো করেছিস, বলিস না দয়া করে আমি ফিরে আসার আগ পর্যন্ত। তুই কিন্তু একটা ধোঁয়াশা তৈরি করেছিস আরিয়ান। ধোঁয়াশা অনেক আগে থেকেই তৈরি করা আরাব, এতদিন বুঝিনি আমি, এখন বুঝতে পারছি। আর সেটা পরিষ্কার করার প্রচেষ্টায় আছি। সময় নেই আরাব, রাখছি। আরাব আর কিছু বলার আগেই ফোন কেটে দিল আরিয়ান। আরাব ফোন হাতে নিয়ে চুপচাপ বসে রইল। এখন যদি সে আরিয়ানকে ফোন করতেও যায় তবুও তার ফোন বন্ধ পাবে। একে তো আরিয়ান তার আগের ফোন বাসায় রেখে দিয়েছে, তার উপর নতুন ফোন দিয়ে নতুন যেই নাম্বার থেকে ফোন করে সেটাও কেবল তার পরিবারের সাথে যোগাযোগ করার সময়টুকুতে। এরপর সেই নাম্বার অফ। এই ছেলেটা যে আসলে কি করছে আরাবের মাথায় আসছে না। অপরদিকে বিপরীত প্রান্তে কারোর সাথে ফোনে কথা বলার পর ফোন কেটে টেবিলের উপর রেখে আরিয়ান তার সামনে থাকা ল্যাপটপে কি জানি একটা দেখলো। তারপর চোখ মুখে একরাশ দীর্ঘটা ফুটিয়ে তুলে বলে উঠলো, অনেক খেলা খেলেছো, এই খেলার শুরুটা তোমাদের হাতে হয়েছিল। আমি চাইনি এরকম জঘন্য কোনো খেলা শুরু হোক, তবুও শুরু করেছো। শত্রুতা আগ বাড়িয়ে আমি করতে চাইনি, যেতে শত্রু হতে এসেছো। বেশ, শত্রুতা যেহেতু শুরু করে দিয়েছো তাহলে আমারও তো কিছু দায়িত্ব আছে। এই শত্রুতার সম্পর্কটাকে বজায় রাখার যথেষ্ট বার বেড়েছো। পিপিলিকার পাখা গজে মরিবার তরে, ঠিক একই অবস্থা আমি নিশ্চিত করব আমার শত্রুরও। এই নোংরা খেলা, এই ষড়যন্ত্র, এই শত্রুতার সূচনা আমার হাতে শুরু না হলেও এর অন্ত আমার হাতেই হবে। কেবল আর কয়েক ঘন্টার অপেক্ষা। পৃথিবীতে অনেকগুলো ব্যর্থতার মধ্যে চরম একটা ব্যর্থতা কি জানেন আন্টি? যাদের চোখে আপনি একসময় নিজের প্রতি ভরসার প্রতিচ্ছবি দেখতেন, তাদের চোখেই নিজের প্রতি একরাশ ঘৃণা ও অবিশ্বাস দেখতে পাওয়া। আমি আজকে ঠিক কি অবস্থায় আছি সেটা কেবল আমি জানি। আমার অবস্থান নিয়ে আমি অবগত, অন্য কেউ নয়। আমি নিজের পক্ষে আর কোনো কথা বলবো না, একটা শব্দ উচ্চারণ করব না। আর আপনারা আমার বিরুদ্ধে গিয়ে থানায় মামলা করবেন, করতে পারেন, আমি কিছু মনে করব না। তবে আপনাদের মামলা যদি গ্রহণ না করে তাহলে আমার কোনো দোষ নেই। দয়া করে এটা বলতে আসবেন না যে আমি ক্ষমতার অপব্যবহার করেছি। আমি তাদের কিছুই বলবো না মামলা গ্রহণ কিংবা বর্জন করার ব্যাপারে। আর দ্বিতীয়ত, যদি আপনাদের মামলা গ্রহণ করা হয়ও তবুও তা খুব বেশি একটা ফলপ্রসূ হবে না। তার কারণ আমার বিরুদ্ধে আপনাদের এই দোষারোপের কোনো শক্ত প্রমাণও নেই। শক্ত কেন বলছি, কোনো প্রমাণই নেই। আর আমি যে অপরাধ করিনি সে অপরাধ তো স্বীকার করার প্রশ্নই আসে না। যদি তুমি সত্যি আমাদের ইস্যুর কোনো ক্ষতি নাও করে থাকো তবু আমি বলবো যে ইস্যুর ক্ষতির কারণ তুমি। কারণ মোনার সাথে আমাদের পরিচয় কখনোই হতো না যদি না তুমি আমাদের জীবনে কোনোভাবে জড়িত থাকতে। মোনার শত্রুতা তোমার অস্বীকার করার কোনো জো নেই। মানুষ চিনতে তুমি ভুল করেছিলে আরিয়ান, আমি কিংবা আমার পরিবার তো না। অথচ সেই ভুল মানুষটার ষড়যন্ত্র শিকার আমার মেয়েদের হতে হচ্ছে। প্রথমত আমার বড় মেয়ে, একেবারে তার সম্মানের 12টা বাজিয়ে ছেড়েছিল, আর এখন নজর পড়লো আমার ছোট মেয়ের দিকে। কেন? তাদের কি অপরাধ? ভুল করেছে তুমি, অথচ শাস্তি পাবে আমার মেয়েরা। এই এক ভুলের প্রায়শ্চিত্ত বোধ হয় আজীবন করলেও শেষ হবে না। আমি যে আর কি করলে এই অনুতাপ থেকে মুক্তি পাবো জানা নেই।
তবে চেষ্টা করব আজকে আমার প্রতি যে জঘন্য দোষারোপের আঙুল আপনারা তুললেন তার যথাযথ জবাব দিতে। না, প্রতিশোধের দিকে আমি আগাবো না, কারণ প্রতিশোধ শব্দটা ঠিক সবার ক্ষেত্রে যায় না। আপনাকে আর আঙ্কেলকে আমি অনেক সম্মান করি। ইসরাতকে ছোট বোনের মতো দেখি। আর মিশ্রাতে দেখে একবার তাকালো আরিয়ান, কিছু বলল না। এরপর বলল, এবার আমি মুখে বলে নিজের নির্দোষিতার প্রমাণ দেব না। আপনারা নিজেরা সময় অনুযায়ী প্রমাণ পেয়ে যাবেন আমার কাজের মাধ্যমে। হায়াত কার কতটুকু রেখেছেন আল্লাহ, আমরা জানি না কেউই। আমি দুহাত তুলে আল্লাহর কাছে চাইছি যেন ইসরাত অক্ষত থাকে। আপনারাও সেই প্রার্থনাই করুন, ইসরাত বেঁচে থাকুক। বাকিটা আপনারা সময় মতো ঠিকই জেনে যাবেন। ধীর পায়ে গিয়ে শোয়েব রহমানের সামনে দাঁড়ালো আরিয়ান। স্মিত হাসলো শোয়েব রহমানের দিকে তাকিয়ে। একসময় আমাকে সম্বোধন করার ভঙ্গিমা ছিল খুবই স্নেহময়। আরিয়ান আব্বু, এইভাবেই ডাকতেন না আপনি আমার আঙ্কেল? যাকে আব্বু বলেছিলেন নিজের ছেলের সমান মনে করতেন, নিজের ছেলের মতো স্নেহ করতেন, তাকে আজ এতটা নিচে নামিয়ে ফেললেন আঙ্কেল। একটা কথা কি জানেন আঙ্কেল, ভুল বুঝে মিসরাতের প্রতি আমি রাগারাগি করলে কিংবা তাকে অপমান করলেও সেই অপমানটা শুধু মিসরাত পর্যন্তই সীমাবদ্ধ ছিল। আপনার মর্যাদা আমার চোখে ঠিক যেমন ছিল তেমনই আছে, থাকবে। কাউকে অত্যাধিক সম্মান করলে কেন জানি হুট করে আমি তাকে আর অসম্মান করতে পারি না। অথচ আপনি কত সহজেই আমাকে নিজের ছোট মেয়ের অপহরণকারী ভেবে বসলেন। আঙ্কেল, যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, জানি না এটা বিশ্বাস করবেন কিনা, কারণ এখন তো আমি যদি বলি আমরা বাংলাদেশে বাস করি তো আপনাদের সবার মনে হবে আসলে আমরা থাইল্যান্ড থাকি। আমি মিথ্যে বলছি যে আমরা বাংলাদেশে থাকি। শুনতে হাস্যকর শোনালেও এটাই সত্যি। আমি যাই বলি না কেন আপনাদের কাছে তা অসত্যই মনে হবে। যাই হোক, তবু বলছি, আরিয়ান হক অমানুষ নয় আঙ্কেল। সবচেয়ে বড় কথা, আরিয়ান হক দুই মুখো সাপ নয়। মুখোশের আড়ালে কোনো ভিন্ন মানুষ নয়। ভেতরে তার যা, বাইরে ঠিক সেটাই। ভালো মানুষটির মুখোশ পরার স্বভাব আমার নেই, কিন্তু আমার না থাকলেও হয়তো আপনাদের আশেপাশের আরো অনেকের আছে, শুধু আপনারা চিনতে পারছেন না। জানালা দিয়ে শীতল সমীরণ এসে গা ছুঁয়েছে মিসরাতের। সেই ছোঁয়ায় গত পরশুদিন আরিয়ানের কথাগুলো আওড়ানোর থেকে অবসর নিল মিসরাত। ইসরাত হারানোর পর থেকেই খাওয়া দাওয়া ছেড়েছেন রেনু আক্তার। সেই দরুন শরীর অনেকটাই ভেঙে পড়েছে রেনু আক্তারের। মিসরাত ঘড়িতে তাকিয়ে দেখলো বিকেল 4টা বেজে গেছে। ক্লান্ত পায়ে হেঁটে গেল রেনু আক্তারের রুমের দিকে। গিয়ে দেখলো চোখ দিয়ে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছেন রেনু আক্তার। আম্মু, কিছু খেয়ে নাও। দুর্বল চাহনিতে মিসরাতের দিকে ফিরে তাকালেন রেনু আক্তার। আমার মেয়েটাকে এনে দিতে পারবি? মেয়েটাকে এনে দে, এরপর যা খেতে বলি সব খাবো। মুখ চেপে কেঁদে উঠল মিসরাত। এরপর নিজেকে ধাতস্থ করে বলল, আম্মু, ইস্যুর চিন্তায় এমনিতেই চারপাশের সবকিছু অসহ্য মনে হচ্ছে। প্রতি সেকেন্ড এক একটা যোগ সমান মনে হচ্ছে। এর মধ্যে তুমি যদি না খেয়ে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হও তাহলে কি করব আমি আর আব্বু বলতে পারো? জীবনের বিনিময়ে জীবন কি আসলেই পাওয়া যায় মিশু? ছোটবেলায় শুনেছিলাম হুমায়ুনের জীবন নাকি বাবর ফিরে পেয়েছিল নিজের জীবনের বিনিময়ে আল্লাহর কাছে চেয়ে। আল্লাহ কি দেবেন আমাকে? তাহলে আমি আমার ইস্যুকে না হয় চাইতাম, আমি মরে গিয়েও আমার মেয়েটা যদি। রেনু আক্তারের কথা শেষ করার আগেই ছুটে এসে ওনাকে জড়িয়ে ধরল মিসরাত। আম্মু গো, এভাবে বলো না আম্মু। তুমি ছাড়া আমি, ইস্যু, আব্বু সবাই অসহায়। জানো তুমি, ইস্যু ফিরে আসবে আম্মু, তাড়াতাড়ি ফিরে আসবে। তার জন্য তোমার সুস্থ থাকতে হবে না? ইস্যু যদি এসে দেখে তুমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছো তাহলে সে কি কষ্ট পাবে না? তুমি চাও তোমার ইস্যু কষ্ট পাক? চাও না তো, তাই না? তাহলে সুস্থ থাকতে হবে না তোমার? চলো না আম্মু, প্লিজ অল্প একটু খেয়ে নাও। এইটুকুন, একেবারে এইটুকুন খাবার দেবো আমি, একটু খেয়ে নাও আম্মু। অনেক বুঝিয়ে সুঝিয়ে রেনু আক্তারকে খাওয়াতে নিয়ে গেল মিসরাত, তবে নিজের আর খাওয়া হয়ে উঠল না। রুমে গিয়ে আবারও কিছুক্ষণ খেতে নিল। এরপর ডায়াল করলো সাদমানের নাম্বারে। রিং হওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই ফোন ধরলো সাদমান। উত্তেজিত কণ্ঠে বলল, হ্যালো মিসরাত, ইসরাতের কোনো খবর পেয়েছো? না সাদমান, তোমাকে এই জন্য ফোন করেছিলাম। তুমি পেয়েছো? উত্তেজনার আর সিটে ফুটে অবশিষ্ট রইল না। এবার সাদমানের কণ্ঠে নিস্তেজ গলায় বলল, না, পেলে তো তোমাকেই ফোন করতাম সবার আগে। কয়েক মুহূর্ত চুপ রইল দুজনে। এরপর অস্থির কণ্ঠে মিসরাত বলল, কি করব বলো তো সাদমান, কিছু তো একটা করা লাগবে। এইভাবে হাত গুটিয়ে আর কয়দিন বসে থাকবো? মিসরাত,
কিছু তো আমরা তখনই করতে পারবো যখন করার কিছু আদৌ থাকবে। আমি তো করার মতো কিছুই খুঁজে পাচ্ছি না মিসরাত। একটা উপায়, একটা পথ তুমি আমাকে দেখাও যেটা মিসরাতকে খুঁজতে সাহায্য করবে। আমি আমার সবটুকু দিয়ে দিব সেখানে, কিন্তু সেই পথের তো আগে সন্ধান মিলতে হবে, তাই না? আমি তো চোখের সামনে পথ তো দূরে, অন্ধকার ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। তা ঠিক, আর সবচেয়ে বড় কথা তো হলো কে এমনটা করেছে সেটাই অনুমান করতে পারছি না। আচ্ছা সাদমান, তোমারও কি আম্মুর মতো মনে হয় যে আরিয়ান এমনটা করতে পারে? আমার মনে হওয়া না হওয়া দিয়ে কি বা যায় আসে বলো? মন তো মানছে না আরিয়ানকে দোষী ভাবতে, কিন্তু দোষীদের খাতায় আর কার নামই বা তুমি লিখতে পারবে বলো তো? কোনো কারণ ছাড়া তো কেউ কাউকে অপহরণ করবে না, তাই না? তার মানে তুমিও আরিয়ানকে? আমি একবারের জন্য বলছি না যে আরিয়ানই এটা করেছে, কিন্তু মানুষ তো পরিবর্তন হয়, তাই না? যদি আসলেই তার মধ্যে কোনো পরিবর্তন এসে থাকে। আচ্ছা সাদমান, রাখি তাহলে। হ্যাঁ, ঈশ্বর কোনো খবর পেলে জানিও আমাকে। ফোন কেটে দিল মিসরাত। সাদমানের কথা শুনে যা বোঝায় বুঝে গিয়েছে মিসরাত। এখন কম বেশি সবাই আরিয়ানকেই সন্দেহ করছে, কিন্তু মিসরাতের এটা কোনো মতেই মনে হচ্ছে না যে আরিয়ান এমনটা করতে পারে। সেদিন কি আরিয়ানের চোখে দৃঢ়তা লক্ষ্য করেনি কেউ? কোনো দোষী কি এতটা নিশ্চিত হয়ে এতটা দৃঢ়তার সহিত কোনো কথা আদৌ বলতে পারে? দোষ করলে তো একটু হলেও ভয় থাকে চোখে, কিন্তু আরিয়ান ছিল নির্ভীক। কেউই কি লক্ষ্য করলো না সেটা? কাঁদতে গিয়েও এখন আর কান্না আসছে না ইসরাতের। চোখের পানি কি একেবারেই শুকিয়ে গেল, নাকি হুট করে একটা মানুষের বদলে যাওয়ার ধাক্কা তার মন মেনে নিতে চাইছে না? মানুষ পরিবর্তনশীল সে জানতো, কিন্তু এতটাও পরিবর্তন হয় মানুষের? এভাবে রূপ পরিবর্তন করে কিভাবে মানুষ? আহারে কি কষ্ট, কি কষ্ট। কারোর গলার আওয়াজ কানে যাওয়ায় গোর বাংলো ইসরাতের। 2 থেকে 3 সেকেন্ডের মাথায় সে বুঝতে পারলো কণ্ঠটা কার। কারণ এই 2 দিন যাবৎ যাদের কণ্ঠ তার কানে আসছে তাদের মধ্যে এই মানুষটা একজন। আচ্ছা, মানুষ কেন বলছে সে? বলা উচিত এখন তাকে নিয়ে আসার প্ল্যানে সামিল থাকা অমানুষদের মধ্যে একজন। শুধু একজনই নয়, বরং অন্যতম। ইসরাত চোখ তুলে তাকালো না তার উপরে। আগের মতোই মাথা নিচু করে বসে রইল। তার চেয়ারের সামনে চেয়ার টেনে অমানুষটা বসেছে। সেটা না তাকিয়েই বুঝতে পারলো ইসরাত। কিরে, 2 দিনের মধ্যে তোর শরীরের সব শক্তি শেষ হয়ে গেল নাকি কান্না করতে করতে? নাকি স্পেশাল ট্রিটমেন্ট পেয়েছিস কোনো? তোকে নিয়ে গেছে নাকি পাশের রুমে, আর তারপর বিছানায়? কথা শেষ করতে না করতেই সামনে বসে থাকা মানুষটার দিকে একদলা থুতু ছুঁড়ে মারে ইসরাত। রাগে গাল, চোখ নাক সমেত পুরো লাল হয়ে আসে মোনার। ক্ষিপ্ত গতিতে ইসরাতের চুল টেনে ধরে মোনা। ওই শালি, সাহস কত তোর? আমার মুখে থুতু ফেলিস তুই? আমার মুখে? তোর এই মুখ আমি সেলাই করে দিতাম এই মুহূর্তে, যদি না তোর উপর কারোর দরদ দেখানোর বাকি থাকতো। তুই মরবি মোনা, তুই মরবি। তুই একটা বিষাক্ত কীট, শুধু মানুষের রূপ নিয়ে বেঁচে আছিস। তুই কতটা জঘন্য সেটা নিজেও জানিস না। কিভাবে আয়নায় নিজের মুখ দেখিস তুই? হ্যাঁ, ঘৃণা আসে না নিজের প্রতি? আমাকে তুই করে বলিস তুই? শালির শালি, তোর বড় বোন যেটা করে নেই ওইটা করার সাহস দেখাস তুই? আজকে আমার বোন যদি তোর সামনে থাকতো না, তাহলে তোর এই মুখ ভেঙে দিত। আমার বোন নিজের উপর শত অন্যায় হলেও মুখ বুঝে সহ্য করে নিতে পারে, কিন্তু তার বোনের উপর না। আরে থাম, তোর বোন কতটুকু কি করতে পারে আমার জানা আছে সব। এই যে 2 দিন ধরে তোকে এখানে আটকে রাখলাম, তোর বোন হিন্দিতে কোন চুল ছিঁড়তে পেরেছে আমার? রাখ তোর বোন, সে না হয় মেয়ে মানুষ মানলাম। তোর সাথে যার বিয়ের কথা ছিল সে সাদমান নাকি যেন, সে তো বেটা কি করলো? সে এখনো হাতি চড়ে পড়ে বসে আছে। তুই তো আর তার কাছে ফিরতে পারবি না, নয়তো বলতাম তোর বিয়ের শাড়িটা তাকে গিফট করে দিতি। নপুংসক জানি কোথাকার জানোয়ারের বাচ্চা। হাত এবং শরীর চেয়ারের সাথে বেঁধে রাখা, কোনোভাবে আঘাত করার উপায় না থাকলেও ইসরাত নিজের মাথা দিয়েই মোনার মাথায় সজোরে আঘাত করলো। মাথা ডলতে ডলতে মোনা ফিসফিস করে বলল, বড্ড বেশি করে ফেললি, আজ তোর ছাড় নেই। দেখি কে কতটুকু দরদ দেখায় তোর উপর। এলোপাথারে চর থাপ্পড় দিতে লাগলো মোনা ইসরাতকে। কখনো নাক বরাবর ঘুষি, কখনো চুল চিরচি টেনে টেনে। ইসরাতের এক একটা আত্মচিৎকার শুধু 4 দেয়ালের মধ্যে সীমাবদ্ধ রইল। প্রায় 15-20 মিনিটের প্রহর শেষে ইসরাতের বসে থাকা চেয়ারে লাথি মেরে রুম থেকে প্রস্থান করলো মোনা। চেয়ার সমেত ইসরাত পড়ে রইল ফ্লোরে। আল্লাহ, আমাকে মুক্তির পথ দেখাও আল্লাহ, আমাকে এই নরক থেকে উদ্ধার করো আল্লাহ। আর পারছি না, আমি আর পারছি না। বরাবরের মতো এবারও ইসরাতের চিৎকার ইসরাত একাই শুনলো। কেউ নেই শোনার, কিংবা শুনলেও তার দুঃখে দুঃখী হওয়ার কেউ নেই, কোথাও নেই। হ্যালো হ্যালো, কে?
আরিয়ান না? না আরিয়ান, এখন এই ফোন, এই সিম আপাতত ব্যবহার করছে না। আপনি বারে বারে ফোন দিচ্ছেন কেন বুঝলাম না। ফোন যখন কেউ ধরছে না, বুঝতেই তো পারছেন যে কেউ আপনার সাথে কথা বলতে আগ্রহী না। আপনি তো আরাপ না? জি, এখন ফোন রাখুন। প্লিজ আরাপ, আরিয়ানের সাথে আমার একটাবার কথা বলে দিন। আরিয়ান আমার সাথে নেই যে আমি আপনাকে তার সাথে কথা বলিয়ে দিব। আরিয়ানের সাথে আমার কিংবা তার পরিবারের কথাই এখন 24 ঘন্টার কেবল একবার হয়। আর আরিয়ানের সাথে কি কথাই বা বলবেন আপনি? আপনার তো তাকে দোষী সাব্যস্ত করেই দিয়েছেন। এখন কি তাকে জেলে ভরতে পারেননি বিধায় ধান্দা করতে আসছেন এখানে? কখনো কাউকে ভালোবেসেছেন নিজের থেকেও বেশি? মানে কোথার কথা কোথায় নিয়ে গেলেন আপনি? যা বলছি সেটা বলুন। বেসেছেন কাউকে এতটা ভালো? কখন হুট করে আবার সেই ভালোবাসা হারিয়েছেন? শুধু তাই না, হারানো ভালোবাসাকে খুঁজে পাওয়ার শত চেষ্টা করার পরও কোনো উপায় না পেয়ে অসহায় হয়েছেন কখনো? চুপ করে রইল আরাপ। সাদমানের কথা কিছুটা হলেও বুঝতে পারছে সে। মেয়েটাকে ভালোবাসি ভাই, আমি তাকে খুঁজতে সাহায্য চাইছি, পাচ্ছি না। আমি ভিতর ভিতর মরে যাচ্ছি ভাই, একটু দয়া করুন আপনারা আমার উপর। কথা বলতে বলতে কেঁদে দিল সাদমান। আরাবের মন খানিকটা গড়লেও তার কণ্ঠস্বর ছিল দৃঢ়। কি দয়া করে আপনার উপরে আমরা? আমার হবু শাশুড়ি তো বলেই দিয়েছেন আরিয়ান আপনার হবু স্ত্রীকে কিডন্যাপ করেছে। তো যে কিডন্যাপ করেছে তার থেকে কিসের দয়া আশা করেন আপনি? কিসের সাহায্য আশা করেন? আরিয়ান তো বলেছিল না যে সে কি প্রমাণ করবে? বাবা, এখন তো দেখছি আরিয়ানের একটা কথাই আপনার তার প্রতি ভরসা চুইয়ে চুইয়ে পানির মতো গড়িয়ে পড়ছে। কেন? যে মানুষটাকে আপনাদের সকলের এত অভিশপ্ত মনে হয় তার উপর কিসের ভরসা রাখেন আপনারা? এখন আর কোনো বান্ধব চোখে দেখছেন না, তাই অমনি আরিয়ানের প্রয়োজন পড়লো আপনাদের? আরিয়ানকে আমি সাহায্যের জন্য ফোন দিতে চাইছি এমনটা নয়, আমি শুধু একটা উপায় খুঁজে পেতে চাইছি ইসরাতকে খুঁজার। আরিয়ানের সাথে আমি কথা এর জন্যই বলতে চাই যে সে কোনো ক্লু পেয়েছে কিনা ইসরাতের কিডন্যাপের ব্যাপারে, শুধু এতটুকু জানতে, আর কিচ্ছু না। একটা উপায় শুধু খুঁজে দিলেই আমাকে চলবে, প্লিজ একটু সাহায্য করুন আমাকে। আরাব কিছুক্ষণ চুপ থাকলো। সাদমান আবারও বলে উঠল, ভাই করবেন না সাহায্য? কিন্তু আরিয়ান তো কারোর সাথে কথা বলতে চায় না, আপনি কি করে কথা বলবেন? আমি জানি না ভাই, এটা আপনার দায়িত্ব, আপনার উপর আমি এই দায়িত্ব দিয়ে দিলাম, আপনি জানেন কিভাবে ম্যানেজ করবেন। কিন্তু প্লিজ ভাই একটাবার আরিয়ানের সাথে আমার দেখা করার সুযোগ করে দিন। ফোন কেটে দিল আরাব। আরিয়ানের সাথে সাদমানের কথা বলে দেওয়া কি আসলে ঠিক হবে কিনা বুঝতে পারছে না সে। সাদমান বলল, তোর সাথে কথা বলতে চাই। কেন? ইসরাতের ব্যাপারে জানতে চাই। তুই কোনো খোঁজ পেয়েছিস কিনা বা কোনো ক্লু মিলেছে কিনা যে ইসরাতকে কোথায় পাওয়া যেতে পারে সেই বিষয়ে জানতে। আমি বলতে পারবো না আরাব। ও আচ্ছা, বলে দেবো আমি যে এখনো জানতে পারিসনি কিছু? সেটাও নয় আরাব। তার মানে তুই জেনে গেছিস ইসরাত কোথায়? যদি বলি হ্যাঁ। বলিস কি? কোথায় সে? কে বা কারা কিডন্যাপ করেছে জানিস? অনেকটাই জেনে গিয়েছি। তাহলে বসে আছিস কেন? পুলিশকে ফোন কর, কিছু কর। প্রতিপক্ষ যথেষ্ট চালাক আরাব, পুলিশকে এখানে কোনোভাবে ইনভলভ করা মানেই তারা সতর্ক হয়ে যাবে, নিজেরা তো পালাবেই, সাথে হয়তো ইসরাতকে নিয়েও ছুটবে। তো তাহলে তুই তাদের ধরবি কিভাবে? আমি নিজে যা করার করব। এবার আরাব তুই একা যাবি সেখানে? এগুলো মানুষের মাঝে, বুঝতেই তো পারছিস তোর প্রতিপক্ষ কতটা ড্যান্ডারাজ। কিছু করার নেই আরাব, যেতে হবে। আমিও যাব তোর সাথে। আর সাদমান, তাকেও নিয়ে যা, সে তো মরিয়া হয়ে আছে ইসরাতকে খোঁজার জন্য। তুই তাকে তোর সাথে নিয়ে যাওয়ার প্রস্তাব দিলে সে এক লাফে রাজি হয়ে যাবে বলে আমার বিশ্বাস। তাছাড়া ইস্তিয়াক কেউ আছে, আমরা 3-4 জন একসাথে গেলে কাজটা সহজেই হবে আরিয়ান। কিন্তু এখন যে আমি কারোর উপরেই বিশ্বাস করতে পারছি না। মানে? নজর রাখা হচ্ছে আরাব, ইসরাত সম্পর্কিত যারা আছে তাদের সকলের উপর নজর রাখা হচ্ছে, এমনকি আমার সাথে যারা সম্পর্কিত তাদের উপরও। তাই কারোর সাহায্য নেওয়া মানে আমি ফোকাসে চলে আসা, যার জন্য পরিবার থেকে দূরে আছি 3 দিন যাবত। সেই উদ্দেশ্য বিফল হতে দিতে পারি না। কিন্তু আরিয়ান, একা যাওয়া ঠিক হবে না। তোর জীবনের ঝুঁকি
এখানে থাকবেই। আমি তোর কোনো ক্ষতি হতে দেব না। আমার সুরক্ষা আমি নিজেই করতে পারবো আরাফ। আল্লাহর কাছে শুধু আমার হায়াত চেয়ে নিস, আর কিচ্ছু লাগবে না, বাকিটা আমার উপর ছেড়ে দে। কার জন্য করছিস এত কিছু আরিয়ান? কি দরকার বলতে পারিস এত কষ্ট করার, নিজের জীবনে ঝুঁকি নেওয়ার? তুই নির্দোষ, সেটা তো আমরা জানি, তোর পরিবার জানে। সবার কাছে তোর নির্দোষটা কেন প্রমাণ করা লাগবে বলতে পারিস? ইশরাতের জন্য? ইশরাত মিশরাতের বোন বলে? আরাফ, তোকে এখন বললে তুই কিছু বুঝবি না, তবে এখানে প্রতিপক্ষের মূল প্রতিদ্বন্দ্বিতা আমার সাথে। সবচেয়ে দ্বিধায় আছি আমি যে বিষয়টা নিয়ে, তা হলো শত্রু চিহ্নিত করার পরেও আমি এখনো পরিষ্কার না যে তারা এভাবে হাত ধুয়ে আমার পিছু পড়ে আছে কেন। ঠিক বুঝলাম না। এখন বোঝানোর সময়ও নেই। তুই সাদমানকে ফোন করে বলে দিস আমার সাথে কথা বলার প্রয়োজন নেই। আমি চেষ্টা করছি ইসরাতকে অক্ষত অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ। তার সাহায্যের প্রয়োজন নেই। আর শোন, আমার ফোনে কেউ কল দিলেও রিসিভ করিস না কিন্তু। হ্যাঁ, কিন্তু ফোন তো সাদমান তোর কাছেই করেছিল, তোর ফোন দিয়েই তো। কি? আমার ফোন দিয়ে সাদমানের সাথে কথা বলেছিস? আমি এখন বাসায় নেই, ফোন আগেটা ব্যবহার করছি না, সব বলছিস। হ্যাঁ, আমি তো। সর্বনাশ, এখন কি করি আমি? তুই এত অস্থির হচ্ছিস কেন? তীরে এসে আমি তরি ডুবতে কিভাবে দেই আরাফ? শিট, এখন তো তাহলে আর দেরি করার সুযোগ নেই। মানে? সাদমানের ফোন ট্র্যাক করা হতে পারে আরাফ। ইসরাতের সাথে সরাসরি সম্পর্কিত সে, আগে তো বলেছিলাম আমি তোকে। পুলিশ কি? আমি তো এত কিছু বুঝতে পারিনি রে। এখন উপায়? আমার আরো কিছু জানার ছিল আরাফ, কিন্তু এখন সেই সুযোগ নেই, সময় কম। এর আগে শত্রুপক্ষ ইসরাতের কোনো ক্ষতি করে ফেলুক কিংবা ইসরাতকে অন্য কোথাও সরিয়ে ফেলুক, আমার যেতে হবে তার কাছে আরাফ। আমি ফোন রাখছি আরাফ, আর কখন ফোন করতে পারবো আমি জানি না। আব্বু আম্মুকে মনে সাহস দিস, চিন্তা করতে মানা করিস। আল্লাহ হাফেজ। আরাফ বোকার মতো ফোনের দিকে তাকিয়েছে। সাদমানকে এবার আর ফোন করেনি, সে মেসেজ করেছে তার নিজের ফোন থেকে। আরিয়ান যা বলতে বলেছে সেটাই মেসেজে লিখেছে। আর এরপর দুহাত তুলে আল্লাহর কাছে চাইলো সুরক্ষা, আরিয়ানের জীবনের সুরক্ষা। রুমটা বদ্ধ বিদায় আলো অতটা প্রবেশ করতেও চায় না। ভোর হয়েছে হয়তো আরো কিছুক্ষণ আগে, তবে ইসরাতের রুমে তার আলো খুব একটা আসেনি। আজকাল আর ঘুম হয় না ইসরাতের, হবেই বা কি করে? এভাবে একটানা চেয়ারের সাথে বেঁধে রাখলে কেউ কি শান্তি পায়? ঘুম কি আর চোখে আসে? ক্লান্ত চোখে শুকনো আলোর রশি প্রবেশ করানোর পথের দিকে তাকিয়ে আছে ইসরাত। চোখ নিবু নিবু, তবুও ঘুম নেই। মুক্তির আকাঙ্ক্ষায় ছটফট করছে মনটা। এই সময়টাতে সে অনেকক্ষণ একা থাকে। তাকে সকালের খাবার দিতে আসে 9টা-10টার আগে না। রাতে যে যতটুকু পারে তাকে মানসিকভাবে ভেঙে দেওয়া যায়, কখনো কখনো শারীরিক, যেন ইসরাত কোনো রঙ্গমঞ্চে বসে আছে। আর তার কাজ হচ্ছে তার সামনে বসে থাকা অমানুষদের বিনোদন দেওয়া। সে দেয় না অবশ্য, তাকে সামনে বসিয়ে জ্বালাতন করার মাধ্যমেই তারা নিজেরা বিনোদন পায়। এটা ওটা ভাবতে ভাবতেই হঠাৎ কেমন যেন শব্দ হতে লাগলো তার পিছনে। মনে হচ্ছে কেউ বাইরে থেকে তার পেছনে থাকা কিছুতে খুব সতর্কতার সাথে খোঁচাখুচি করছে। পিছনে কি আছে ইসরাত গাড় ঘুরে দেখতে পারছে না, তাই খোঁচাখুচির উৎস কোথায় সে জানে না। মুখ তার বাঁধা, শরীর তো আগে থেকেই বাঁধা, শুধু চোখ দুটো খোলা। কেউ কি তার ক্ষতি করতে আসছে আবার? চোর ডাকাত নয় তো? ভাবতেই চোখ দুটো বড় হয়ে গেল ইসরাতের। কাউকে যে এখন ডাকবে সেই উপায়ও নেই। আর সব তো এখন ঘুমে, কেউ আসবেও তো না। এর মধ্যে ইসরাত বুঝতে পারলো তার পিছন থেকে অনেকটাই আলো এসেছে রুমে। প্রায় পুরোটা রুমই এখন আলোকিত। তবে কি যে আসতে চেয়েছিল সে ভিতরে ঢুকে গেল? এখন কি করবে ইসরাত? বিড়ালের মতো হেঁটে হুডি পরিহিত এক লোক তার সামনে এসে দাঁড়ালো। ইসরাত লোকটার মুখ দেখতে পারছে না, সে ভয়ে কাঁপছে অনবরত। চোখ থেকে আপনা আপনি পানি গড়িয়ে পড়ছে। সে দেখতে পেল সামনে দাঁড়িয়ে থাকা লোকটা তার চোখের পানি নিচে পড়তে দিল না। নিচে পড়ার আগেই নিজের হাতে নিয়ে নিল। এরপর খুব স্নেহময় স্পর্শ পেল ইসরাত তার গালে, নাকে, ঠোঁটে, মূলত যেখানে যেখানে আঘাতের চিহ্ন আছে সেখানে। এরপর মাথায় হাত বুলিয়ে দিল লোকটা। ইসরাতের মুখ থেকে ভয়ের ভাবটা কেটে গেছে। এখন সে ব্যাপক আশ্চর্য, এরকম বদ্ধরুমে একটা লোক কৌশলে ঢুকেছে তার প্রতি স্নেহ দেখাতে। লোকটি ইশারায় তাকে বোঝালো চিৎকার না করতে। এরপর আস্তে আস্তে করে তার মুখের বাঁধন খুলে দিল। ইসরাত কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলো, কে আপনি? নিজের হুডি এবার উপরে তুলল লোকটি। ইসরাত কিছুক্ষণ আশ্চর্য হয়ে লোকটির মুখের দিকে তাকিয়ে রইল। এরপর মুখ থেকে আশ্চর্য শব্দ করে সরে গিয়ে একটা মিষ্টি হাসি ফুটে উঠলো তার মুখে, যে হাসিতে লুকাইতে ছিল ভরসা, কেবলই ভরসা। আবারও কেটে দিল ইসরাত। এরপর ক্ষীণস্বরে উচ্চারণ করলো, আরিয়ান ভাইয়া। মৃদু হাসলো আরিয়ান।
হাঁটু গেড়ে বসলো ইসরাতের সামনে। এরপর আস্তে ধীরে তার হাতের বাঁধন আলাদা করলো। চেয়ারের সাথে শরীর আটকে রাখাতে যতগুলো দূরে ছিল সবগুলো খুললো। ইসরাতকে পুরোপুরি মুক্ত করে দিল। এরপর তার দুটো হাত নিজের হাতে নিয়ে জিজ্ঞেস করলো, ওরা কি তোমাকে খুব বেশি মেরেছে? ডুকরে কেঁদে উঠলো ইসরাত। ফুপাতে ফুপাতে সে বলল, এই দুনিয়া খুব খারাপ ভাইয়া, খুব খারাপ। এখানে মানুষ থেকে মুখোশ বেশি। মুখোশের আড়ালে মানুষ কোনটা আর অমানুষ কোনটা সেটা চিনতে পারাটাই এখন তাই। বুঝতে পারিনি ভাইয়া, আমরা কেউ বুঝতে পারিনি। আবারও ইসরাতের চোখের পানি নিচে গড়িয়ে পড়া থেকে আটকালো আরিয়ান। পানির ফোঁটাটুকু ইসরাতের মুখের সামনে নিয়ে গিয়ে বলল, তোমার এইটুকু চোখের পানির দাম তোমার প্রিয়জনদের কাছে কতটা বেশি তুমি জানো? এইভাবে কান্না করো না। আমি জানি তোমার কান্না করার যথেষ্ট কারণ ছিল। ধরে নাও যে যা কেঁদেছো কেঁদেছো, আর কখনো কাঁদতে হবে না তোমার কিংবা তোমার পরিবারের কারোর। আমি কাঁদতে দেব না। আরিয়ানের কথা ইসরাত কতটুকু শুনলো কে জানে। আবারও কাঁদতে শুরু করলো সে। এই পাগলি, কাঁদতে মানা করেছি তো। বলা নেই কওয়া নেই, হুট করে চেয়ার থেকে নেমে আরিয়ানের পা ধরে ফেললো ইসরাত। ভাইয়া, আই এম সরি ভাইয়া, প্লিজ মাফ করে দাও আমাকে। আমি বোধহয় তোমাকে সবচেয়ে বেশি উল্টাপাল্টা কথা বলেছি। আমি বুঝতে পারিনি ভাইয়া, আমি মানুষ চিনতে পারিনি। ওই যে একটু আগে বললাম না ভাইয়া, মানুষ আর মুখোশ এখন এক হয়ে গেছে। আমি আসল মানুষ চিনতে পারিনি ভাইয়া। অমানুষকে মানুষ ভেবে মানুষটাকে অপমান করেছি। আরিয়ান এবার খানিকটা রেগে বলল, তুমি কি কান্না বন্ধ করবে নাকি আমি তোমাকে রেখে আবার চলে যাব? ইসরাত তাড়াতাড়ি মাথা নাড়লো আবার। আরিয়ান মৃদু হাসলো। এরপর ইসরাতের পাশে বসলো, তার মাথায় হাত রেখে বলল, মানুষ চিনতে আমরা সবাই কখনো না কখনো জীবনে একবার হলেও ভুল করি। আমিও তো করেছিলাম, আমার পরিবার করেছিল, করেনি কি? কিন্তু ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে শুধরানোটা হলো বড় কথা। এই যে দেখো, আমি শুধরে গিয়েছি, তুমিও শিক্ষা পেয়েছো, এবার শুধরে যাবে। ব্যাস, এত কান্নাকাটি করার কোনো মানে হয়? তুমি বুঝতে পারছো না ভাইয়া, আমরা সবাই মিলে যাকে বিশ্বাস করেছিলাম সেই মানুষটাই তো নিশান হোসেন, তাই তো? ভাইয়া জানো তুমি সব। অনেকটাই। বাকিটা এখন তুমি আমাকে বলবে। শুরু থেকে কি হলো বলবে না? ইসরাত মাথা নেড়ে জানালো সে বলবে। খানিকটা ঠোঁট ভিজে নিল ইসরাত। এরপর একটা ডুব গিলে বলা শুরু করলো, একেবারে প্রথম থেকে বলছি আমি ভাইয়া, কিভাবে আমি এখানে আসলাম সেখানে থেকে। আমি বিয়ের দিন সকালে বাইরে বের হয়েছিলাম একটা কারণে। বিয়ের শপিং অনেকদিন ধরে করলেও নথ কিন্তু আমি একেবারেই ভুলে গিয়েছিলাম। আপুরও মনে ছিল না। সকালে জুয়েলারি ঘাটতে গিয়ে হঠাৎ করে আমার মাথায় এলো নথ তো নেওয়া হয়নি। তাই আপুকে বললাম আমি নথটা কিনে আনছি, বেশিক্ষণ লাগবে না। নথ কিনে পাশে ফিরে আসতে নিচ্ছিলাম, এর মধ্যে কামরুল আমাকে ডাকলো। কামরুল আমার সাথে কলেজে পড়তো, আমার ক্লাসমেট ছিল। দেখলাম সে হাসি মুখে আমার দিকে এগিয়ে আসছে। আমি তার সাথে কোনো কথা বলতে যাবো তার আগেই আমাদের দুজনের মাঝে একটা মাইক্রো এসে থামলো। আমি কিছু বুঝে ওঠার আগেই মাইক্রোতে থাকা লোকদের মধ্যে থেকে একজন লোক এসে আমার মুখ চেপে ধরলো। আমি ছাড়াতে চাচ্ছিলাম কিন্তু পারিনি। কামরুল দেখলাম সেখানে সাহস করে দৌড়ে আসলো, আটকাতে চাইলো আমাকে গাড়িতে ঢুকানোর সময়। রাস্তায় বাকিরা এগিয়ে আসলো না, সবাই শুধু নাটক দেখতে লাগলো দাঁড়িয়ে দাঁড়িয়ে। তোমার অ্যাক্সিডেন্টের পরেও ঠিক এমনটাই করেছিল। ওই যে বললাম না, বর্তমান দুনিয়া। যাই হোক, ওই লোকদের সাথে কামরুল একা পেরে উঠলো না। আমার চোখের সামনে ছেলেটাকে অনেক মেরেছিল। আমি যে তাতে না করব, অনুরোধ করব তাকে না মারতে, সেটাও বলতে পারেনি। মুখ যে আটকে রেখেছিল। এরপর আর কি, গাড়িতে তুললো, চোখ বাঁধলো, কিছুটা রাস্তা গেল। এরপর গাড়ি কেন জানি আবার থামালো। আমি বলতে পারবো না কেন, কিন্তু এরপর মনে হলো আরেকটা গাড়িতে নিয়ে উঠালো আমাকে। চোখ বাঁধা থাকায় কিছুই দেখতে পারিনি। চোখ বাঁধা রাখা অবস্থায় আমাকে এখানে নিয়ে আসা হয়। তাদের উদ্দেশ্যে বোধহয় ছিল যাতে আমি রাস্তা না চিনতে পারি। দেখছো না যে রুমটাও কেমন বদ্ধ। আমি তো জানিও না আমাকে কোথায় এনে রাখা হয়েছে। ফোনটা আমার কাছ থেকে আগেই ছিনিয়ে নেওয়া হয়েছে। আমাকে সময়ে সময় খাবার দিয়ে যায়, আর যখন মন চায় এসে খুব জ্বালায়, মারেও। এই ছিল সংক্ষেপে আমি কি করে এখানে আসলাম তার বর্ণনা। তুমি এখানে আসার পর মোনাকে তো দেখতে পেয়েছো জানি, নিশানও ছিল নিশ্চয়ই। আর কে ছিল? আমার সামনে এই দুইজনই এসেছে, কিন্তু আমি সঠিক জানি না ভাইয়া। কিন্তু আমার কেন জানি মনে হয় এই দুজনেই সবকিছু করছে না, বরং তাদের করানো হচ্ছে। আসল কাজ করছে অন্য কেউ, তবে সরাসরি সে কিছু করছে না। আমি হয়তো আরেকটু সময় পেলে ব্যাপারটা উদ্ঘাটন করতে পারতাম, কিন্তু আমার সময় ছিল না। কেন, কি হয়েছে? সাদমান খুবই ভেঙে পড়েছে ইসরাত। সে হন্যে হয়ে তোমাকে খোঁজার চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না বিধায় আমার ফোনে ফোন করেছিল। আর আমার কিংবা সাদমানের ফোন ট্র্যাক করা হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। এজন্য তাড়াহুড়ো করতে হয়েছে।
তুমি তাহলে এখানে এসেছো, তারা বুঝতে পারবে না? না, আমি আগের ফোন ব্যবহার করছি না। আর তাছাড়া এর আগ পর্যন্ত তারা আমার উপর সন্দেহ করেনি, কারণ তাদের বোঝানো হয়েছে যে আমি পুনরায় অ্যাক্সিডেন্ট করেছি। মানে? আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছিল কোনোভাবে নিশান সম্পৃক্ত এসবে। আমার মনে হয়েছিল সে আমার পেছনে লোক লাগিয়েছে, তাই চালাকি করে আমি লোক ঠিক করি সকলের অগোচরে। শুধু ইশতিয়াক আর আরাব জেনেছে এটা। লোকগুলো ঠিক করেছিলাম যাতে আমাকে কোনোভাবে আঘাত করে যায়। সরাসরি তো আর সম্ভব নয়, কারণ ইশতিয়াক আর আরাব ছিল সেখানে, তাই তাদের মতোই প্ল্যান সাজিয়েছি। গাড়ি দিয়ে ধাক্কা মারার অভিনয়, এরপর রক্তাক্ত দেখানো কিংবা অ্যাক্সিডেন্ট হওয়ার পর যা যা সমস্যা হতে পারে সবটাই নাটক ছিল আমার। এসব আরাব আর ইশতিয়াককে বাসায় বলতে মানা করেছি আমি। তো নিশানের ঠিক করার লোকেরা এটাই ভেবে বসে আছে যে আমি অ্যাক্সিডেন্ট করে আবার বাসায় ফিরে গেছি। আর ফোনও তো আমার বাসায় আছে, আরবের কাছে দিয়ে দিয়েছি। কিন্তু মাঝ রাস্তায় গাড়ি বদলানোর কারণ কি বলতো? নিশান নিশান কামরুল গাড়ির নাম্বার দেখে ফেলেছিল। সেটা যখন সে বলেছিল তখন নিশান ছিল তার সামনে। নিশান মোনাকে খবর দিয়েছে, আর মোনা কিডন্যাপারদের। নিশান সেখানে ছিল? তোমাদের পরম আত্মীয় বলে কথা, থাকবে না? ইসরাত মাথা নিচু করে ফেললো। তার লজ্জা লাগছে ভীষণ, কিছুই বলার নেই আর। কিছুক্ষণ পর আরিয়ান আবারও বলল, হয়তো নিশান এত দ্রুত সকলের সামনে মোনাকে খবর দিতে পারতো না, সে ওই সময়টাই পেত না। হয়তো তোমাকে খোঁজা সহজ হতো, কিন্তু তোমার পরিবার আমার পেছনে জিজ্ঞাসাবাদের জন্য ছুটে গিয়েছিল। তাদের ধারণা আমি তোমাকে কিডন্যাপ করিয়েছি। একের পর এক কথা শুনলে লজ্জায় কুকড়ে যাচ্ছে ইসরাত। তার মুখ একেবারে বন্ধ, একটা শব্দ লজ্জায় উচ্চারণ করতে পারছে না। কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি কিভাবে বুঝেছিলে নিশান এতে সামিল থাকতে পারে? তখন ধারণা করেছিলাম, এখন নিশ্চিত। তখন বলেছি না যে আমার ষষ্ঠ ইন্দ্রিয় কেন জানি বলছিল নিশান হয়তো কোনোভাবে জড়িত থাকলেও থাকতে পারে। কিন্তু এই 3 দিনে আমি সম্পূর্ণ সময়টা কাজে লাগিয়েছি শত্রু খুঁজতে, তাই এখন শতভাগ নিশ্চিত হয়ে দুজনকে খুঁজে পেয়েছি। কিন্তু তোমার কথা মতো আমারও মনে হচ্ছে আসল শত্রু যে কিনা সব ষড়যন্ত্রের মূলে, সে এখনো দূরে। নয়তো নিশানকে তো আমি চিনিও না। নিশান আমার বিজনেসের দিক থেকেও কোনো শত্রু নয়। সবচেয়ে বড় কথা, নিশানের বাবা মায়ের পরিচয় নিয়ে দ্বিমত পেয়েছি। নিশানের আসল পরিবার কিংবা বাবা মা মনে হচ্ছে না যাদের তোমরা দেখেছিলে তারা। নিশান অনেক বাজে ভাইয়া, অনেক বাজে সে। চোখ মুছতে মুছতে নাক টানছে ইসরাত, ঠোঁট কামড়ে আছে সে। নিশানের কথা এভাবে বলছো যে? সে আমাকে অনেক বাজেভাবে ছোঁয়ার চেষ্টা করেছে। চোখ মুখ শক্ত হয়ে এলো আরিয়ানের। হাতের মুখ শক্ত করে চেপে ধরলো নিজের, শান্ত কণ্ঠে বলল, কি করেছে সে তোমার সাথে? তোমার সম্মানে হাত দেওয়ার চেষ্টা করেছে? না ভাইয়া, এতটাও গভীরে এখনো যেতে পারেনি। তবে হয়তো কিছুদিন আর এখানে থাকলে তাও করে ফেলতো। সে দাবি করছে সে নাকি আমাকে পছন্দ করে। কি? হ্যাঁ, আমিও তখন তাজ্জব বনে গিয়েছিলাম। আমাদের সকলের সামনে তো সে কতটা স্বাভাবিক ব্যবহার করত, আপুর সাথে কতটা হাসি খুশি দেখাতো নিজেকে। আমার সাথে সাদমানকে কতবার দেখেছে, কতটা কাছাকাছি অবস্থায়ও দেখেছে। আরে আমার গায়ে হলুদের সময়ও তো কতটা দায়িত্ববান হিসেবে নিজেকে তুলে ধরেছে। ভাইয়া, মানুষ এতটা অভিনয় জানে? জানি ইসরাত, এই দুনিয়ায় একেবারে পরিবার ছাড়া আর একেবারে আপন কেউ ছাড়া কাউকে অন্ধভাবে বিশ্বাস করা ঠিক না। আমি তো বুঝতে পারছি না যে আঙ্কেল নিশানের পরিবার সম্পর্কে কি খবরাখবর নিল। এসব ছেলেটা ফ্রড, সেটা কি আঙ্কেল বুঝতে পারলো না? ওই যে বললাম মানুষ চিনতে পারেনি। নিশান যেভাবে আমাদের সকলের চোখে ধোকা দিয়েছে তাতে তো সহজে বোঝাই যায় যে সে আব্বুকে কিভাবে ধোকা দিল। আমরা সাধারণ মানুষ ভাইয়া, এত জটিলতা নিয়ে তো বাঁচি না। চোখের সামনে যা সত্যি বলে দেখানো হয় তাই দেখি, তাই মেনে নেই। নিজেরা বহুরূপী না, তাই বহুরূপীদের চিনতেও পারিনি। বুঝতে পারলাম। জানো ইসরাত, আমাকে যে ইচ্ছে করে মারার প্ল্যান করা হয়েছিল সেদিন আমার অ্যাক্সিডেন্ট নিছকই একটা অ্যাক্সিডেন্ট ছিল না ইসরাত, আমাকে খুন করার প্ল্যান করা হয়েছিল। কি সত্যি? শতভাগ। এখনকার একটা কথাও আমি না জেনে বলছি না। আমার দুর্বলতা তো আমি জনসম্মুখে তুলে ধরেছিলাম। সাধারণ মানুষজন যেখানে বুঝে গিয়েছিল, আর সেখানে শত্রুপক্ষ তো বুঝবেই। মিসরাতকে নিশান রেস্টুরেন্টে ডেকেছিল আংটি পরানোর জন্য। এঙ্গেজমেন্টের আগেই। আসলে আংটি পরানো মূল উদ্দেশ্য ছিল না, ছিল আমাকে জেলাস ফিল করানো। কোনোভাবে আমাকে ডাইভার্ট করার প্ল্যান, কোনোভাবে আমাকে বেসামাল বানানোর প্ল্যান।
তাই তো মিসরাতকে আংটি পরানোর ছবি, মিসরাতের হাতে চুমু খাওয়ার ছবি আমার কাছে পাঠানো হয়েছিল। এইসব দেখে যাতে আমি নিজেকে সামাল দিতে না পারি, তাই এমনটা করেছে শত্রুপক্ষ। হয়েছেও তাই। সেদিন প্রচুর ড্রিঙ্ক করার কারণে মদ্যপ অবস্থায় ছিলাম আমি। মাতাল হয়েছিলাম, তবে এতটাও মাতাল ছিলাম না যে একটা গাড়ি চোখে দেখব না। আমাকে আঘাত করার পূর্বে গাড়ি থেকে একটা হর্ন বাজানো হয়নি, কিংবা লাইটও চোখে পড়েনি। তুমি জানো, আমি মাঝ রাস্তায় হাঁটছিলাম, এটা ঠিক, কিন্তু কোনো কিছু না বলে, না বুঝতে দিয়েই গাড়ি আমাকে ধাক্কা দিয়ে চলে যায়। আমার মৃত্যু নিশ্চিত করা তাদের লক্ষ্য ছিল, পারিনি। আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন আমাকে। একইভাবে দ্বিতীয়বার আমাকে উত্তেজিত করার ফোন দিয়ে আটলো শত্রুপক্ষ। মোনা সেদিন তোমার গায়ে হলুদে নিশান আর মিসরাতের নাচের মুহূর্তের ছবি তুলে পাঠিয়েছিল, তবে ছবিগুলো হয়তো মোনা না, নিশানের ঠিক করা লোক তুলেছিল। এবার আমি আর বেসামাল হইনি, কারণ তোমার বোনের আশা আমি এখন আর করিও না। কিন্তু এরপর তোমার উপর টার্গেট আনা হলো। মোনা অবশ্য এর আগে কাউকে মারার হুমকি দিয়েছিল, কিন্তু সেটা শুনে তো আমার তোমার কথা মনে হয়নি। এদিকেই আমার কনফিউশন। হঠাৎ করে শত্রুপক্ষ প্ল্যান এভাবে বদলে ফেললো কেন বুঝলাম। মোনা আমাকে মেরেছে অনেকবার ভাইয়া, সে শুধু উল্টাপাল্টা কথা বলে। আমি রাগে তার উপর থুতু ফেলেছি, তাকেও নিন্দে মন্দ করেছি। তাই ওই অমানুষ আজীবন অমানুষই থাকবে। গলা টিপে মেরে ফেলতে মন চাই আমার ওই নর্দমার কিটকে। আচ্ছা, যেটা বলেছিলে সেটা তো পুরোপুরি বলে শেষ করলে না। নিশান তোমাকে কিছু করেছে বা বলেছে? নিশানের সাথে এখানে আমার দেখা থেকে শুরু করে বাকি সবটাই বলছি তোমাকে। শোনো, আমার সব প্ল্যান এভাবে নষ্ট করে দিলি তুই। একটা মেয়ে, সামান্য একটা মেয়ের মোহে পড়ে এটা কি করলি তুই? সব প্রতিশোধের কথা এক নিমেষে একটা মেয়ের মুখের দিকে তাকিয়ে ভুলে গেলি। আমি পারবো না ভাইয়া ওকে অন্য কারোর সাথে দেখতে। চেষ্টা তো করেছিলাম, নিজেকে আর আঁকতে রাখতে পারলাম না। অভিনয় করার অনেক চেষ্টা করছি, কিন্তু শেষ পর্যন্ত নিজেকে আর শক্ত রাখতে পারলাম না। লজ্জা হচ্ছে আমার তোকে নিয়ে। তোর উপর ভরসা করেছিলাম আমি, তোর উপর। এর যে ভালো ছিল তোকে না পাঠিয়ে আমি নিজে সেখানে যেতাম। তুই আমাকে আশ্বস্ত করেছিলি যে তুই সবটা সামলে নিবি, আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই, অথচ এটা তুই কি করলি? সমস্যা নেই তো ভাইয়া, ওকে আমি আমার সাথে করে নিয়ে আসবো, ব্যাস। তোর কি আরিয়ানকে গর্দভ মনে হয়? কি মনে করেছিস তুই ওকে, যে ও হাত গুটিয়ে বসে আছে? আরে সে তো অ্যাক্সিডেন্ট করছে, আবার সেই দিন রাস্তায়, এখন বাসায় আছে। সে আর কি করবে এই অসুস্থ অবস্থায়? গিয়ে দেখো মাথায় হাত থেকে অসহায় হয়ে বসে আছে। আহারে বেচারা, এক মনে চালিক ধরতে পারলো না বিদায় এখন প্রতি পদে পদে আগে ভাগে দোষী সাব্যস্ত হয়ে যায়। সেই দিন তার মুখটা দেখার মতো ছিল, জানো। আগে কি হয়েছে না হয়েছে সেসব নিয়ে ভেবে কোনো লাভ নেই। আর এখন খুশি হওয়ার মতন কোনো কারণ আমাদের নেই। আমরা কিছুই করতে পারিনি এখনো। তবে তুই যে কাণ্ড বাঁধিয়েছিস তাতে তোর উপর আমি আর ভরসা করতে পারছি না। আমার নিজেরই আসতে হবে এবার। মানে তুমি এখানে আসবে? হ্যাঁ, আমি রওনা হয়ে যাব 5 মিনিটের মধ্যেই। কিছুক্ষণ পরে আমার ফ্লাইট। তুই খবরাখবর রাখিস আরিয়ানের, আর নজর রাখিস ওর উপর। আমার কেন জানি বিশ্বাস হচ্ছে না আরিয়ান চুপচাপ বসে থাকবে কিছু না করে। যাই হোক, রাখছি। প্রথম যেদিন আমাকে এখানে নিয়ে আসা হলো সেদিন কাউকে দেখতে পাইনি আমি, না মোনা আর না তো নিশান। দ্বিতীয় দিন মোনা আসলে সকালে আপুকে নিয়ে অনেক কিছু বললো, পুরাতন কাহিনী টেনে আনলো, মনে যেভাবে চাই সেভাবে। আর এরপর শুরু করলো সাদমানকে নিয়ে উল্টাপাল্টা কথা। সেদিন দুপুরে কেউ আসেনি, সন্ধ্যায় নাস্তা নিয়ে এসেছিল নিশান নিচে। তাকে আমি তখন দেখেছিলাম এখানে প্রথম। বিশ্বাস করবে ভাইয়া, নিজের চোখে তখন বিশ্বাস হচ্ছিল না আমার। শুনেছিলাম চোখ নাকি কখনো কখনো আমাদের ধোকা দেয়, আমার ঠিক সেটাই মনে হয়েছিল তখন। আর এরপর নিশান ভাইয়া, ভাইয়া আপনি এখানে এসেছেন, খুব ভালো হয়েছে ভাইয়া। আমি কারোর আশায় ছিলাম, বারে বারে আল্লাহকে ডাকছিলাম মনে প্রাণে যাতে কাউকে পাঠায় আমার উদ্ধারের জন্য। আল্লাহ আমার ডাক শুনেছেন, আপনাকে পাঠিয়ে দিয়েছেন। নাস্তা প্লেট টেবিলে রেখে ইশাতের সামনে একটা চেয়ার টেনে নিয়ে বসলো নিশান। ঠোঁটে একটা ক্রূর হাসি ফুটে তুলে বলল, একদম ঠিক কথা বলছো তুমি। আল্লাহ তোমার ডাক শুনছেন, তাই তো তোমার যোগ্য একজনকে পাঠিয়ে দিয়েছেন তোমার কাছে। ভাইয়া, আমি তো আপনার কথার আঁকা করে কিছুই বুঝতে পারছি না, একটু খুলে বলবেন? বারে বারে ভাইয়া বলে মেজাজ খারাপ করছো কেন? থতমত খেয়ে নিশানের দিকে তাকিয়ে আছে ইসরাত। সে তো এতদিন পর্যন্ত ভাইয়া বলে সম্বোধন করেছে। ভাইয়া আমি আবার ভাইয়া বলো যে নিশান?
নাম ধরে ডাকো, আমি খুশি হব। বাক্যহারা হয়ে গিয়েছে ইসরাত। মুখটা একেবারে চুপসে গিয়েছে তার। আর কোনো জবাব দিতে সে যেন ভুলে গিয়েছে। এর মধ্যে হুট করে নিশান বলে উঠল, সাদমানের মধ্যে কি এমন দেখলে বলো তো, যে তাকে বিয়ে করার জন্য একেবারে পাগল হয়ে গেলে? সাদমানের মধ্যে এমন কি আছে যেটা আমার মধ্যে নেই? বরং আমার মধ্যে এমন অনেক কিছু আছে যা সাদমানের নেই। আমি তোমাকে অনেক কিছু দিতে পারবো যা সাদমান তোমাকে দেওয়া সম্ভব হয়ে ওঠেনি এখনো। ক্রমশ মুখভঙ্গি পরিবর্তন হতে লাগলো ইসরাতের। যে মুখখানা এতক্ষণ যাবৎ অজ্ঞাত প্রশ্ন এবং একরাশ আশ্চর্যের প্রতিছবি দেখা যাচ্ছিল, সেই মুখখানাতে এখন কাঠিন্য ফুটে উঠেছে। সেই মুখখানা এখন নির্মল থেকে রুদ্র রূপ ধারণ করেছে। দাঁতে দাঁত চেপে ইসরাত জিজ্ঞেস করলো, সাদমানের সাথে নিজের তুলনা দেওয়ার কারণ? কারণ আমি সাদমানের জায়গাটাই তোমার জীবনে চাইছি। ইসরাতের প্রশ্নের জবাবে অকপট নিশান, ফাজলামো করছেন আমার সাথে? তোমার সাথে আমার ফাজলামোর সম্পর্ক নয় ইসরাত। যদি মনে করো তোমার বোনের হবু স্বামী হিসাবে শালিকা দুলাভাই সম্পর্ক, তাই তোমার সাথে মজা করছি, তবে তুমি ভুল। কি চান কি আপনি? তোমাকে, শুধুই তোমাকে। পাগল হলেন? তুমি করছো। নিজেকে গিরগিটি মনে হচ্ছে না আপনার? এতদিন গিরগিটি হয়েছিলাম, যা করেছি সবটাই নাটক ছিল, কিন্তু এখন 16 আনা সত্যি। লজ্জা হচ্ছে না আপনার এসব বলতে? না তো, যাকে ভালোবাসি তার সামনে ভালোবাসা প্রকাশ করতে কিসের লজ্জা? দুদিনের পরিচয় ভালোবাসা উপচে পড়ছে আপনার? কে বললো তুমি আমার দুদিনের পরিচিত? মানে? তুমি যখন সেই ছোট ইসরাত ছিলে তখন থেকে আমি তোমাকে চিনি। এরপর অবশ্যই অনেক দিন তোমাকে দেখিনি, আসলে দেখার প্রয়োজন পড়েনি। এরপর আবারও তোমাকে দেখলাম এক অছিলায়, আর এরপর থেকে আর নজর সরাতে পারিনি। ইসরাত যেন চোখের পলক ফেলতেও ভুলে গেছে। সবগুলো কথা তার মাথার উপর দিয়ে যাচ্ছে। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিশানের দিকে, যেন এক ঘরে পড়েছে সে। তার ঘোর কাটলো যখন নিজের গালে স্পর্শ পেল। নিশান এগিয়ে এসে তার গাল ছুঁয়েছে, আর এরপর থেকেই হাতের স্পর্শ চলে গেল তার ঠোঁটে। এক ঝাটকায় নিজের মুখ সরিয়ে নিল ইসরাত। অন্যদিকে তাকিয়ে মুখ খিচে রইল। তার অস্বস্তি হচ্ছে। এই স্পর্শ সে চায় না। সাদমান ছাড়া আর কাউকে সেই অধিকার সে না কখনো দিয়েছে, আর না তো দিবে। তবে তার ইচ্ছেতেই তো আর সব হয় না। থুতনি চেপে ধরে ইসরাতের মুখ নিজের দিকে আবারও ঘোরালো নিশান। ক্রোধাদণ্ডিত কণ্ঠে বলল, মুখ ফিরিয়ে নিলে কেন? এত বড় সাহস কোথায় পাও? আমাকে স্পর্শ করার সাহস তুই কোথায় পাস অসভ্য? এই তুই তো গাড়ি করছো তুমি আমাকে। এর থেকে বেশি কি আশা করছিস তুই? জোর করে ধরে বেঁধে আমাকে এখানে আনলেই তুই যে শামিল সেটা আমি বুঝতে পারছি। এখন আমাকে এভাবে চেয়ারের সাথে বেঁধে রেখে নোংরা ভাবে স্পর্শ করছিস, আর আশা রাখছিস তোর সাথে ভালো ব্যবহার করব আমি? নোংরামো করার মতো কি করেছি? অন্য কারোর বাগদত্তাকে বিয়ের দিন জোর করে কিডন্যাপ করিয়ে বদ্ধ একটা রুমে বেঁধে রেখে অবৈধ প্রেম নিবেদন করা, স্পর্শ করা, এগুলো নোংরামি নয় তো কি? অবৈধ কেন হতে যাবে? আমি তোমাকে ভালোবাসি। আমার প্রেম আমার কাছে অবশ্যই বৈধ। আর কার বাগদত্তা ছিলে না, ছিলে যেটা ভুলে যাও। এখন তোমার শুরু আমি, তোমার শেষও এই আমি। সাদমান ছাড়া না তো আমার জীবনে কেউ কখনো ছিল, আর না তো কখনো আসবে। আমি সাদমানের, শুধু এবং শুধুই সাদমানের। সেখানে তুই কেন? অন্য কোনো পুরুষেরই আর স্থান নেই। বাম গাল ভীষণ জ্বলছে ইসরাতের। বাম কান গরম গরম লাগছে। মাথা বুবো করছে। খুব জোরে তার গালে চড় মেরেছে নিশান। যথেষ্ট হয়েছে। আমাকে বকাঝকা যা করা করবি। আমার উপর সেই অধিকার আমি নিজে তোকে দিয়েছি। আমাকে মারতে চাইলে মারবিও। নিজের মনে কোনো ক্ষোভ আমার প্রতি জন্মে থাকলে আমাকে যেভাবে ইচ্ছে সেভাবে শাস্তি দিবি, কিন্তু তোর এই মুখ দিয়ে যাতে অন্য কারোর নাম না শুনি। আর একটা সামান্য চট দিয়ে এত হুমকি? আমাকে যদি মেরেও ফেলিস না তো মরতে মরতে আমি একটা নামই বলবো, সাদমান, সাদমান, সাদমান। সাদমানের নাম চিৎকার করে উচ্চারণ করছে বারবার ইসরাত। নিজের চুল টেনে ধরে আছে নিশান। সম্ভবত রাগ নিয়ন্ত্রণের চেষ্টায় আছে সে। হঠাৎ করে ইসরাতের বসে থাকা চেয়ারে নিজের দুহাত রাখলো সে। একটু ঝুঁকে গেল ইসরাতের দিকে, এরপর ঠান্ডা গলায় বলল, তোমাকে পাওয়ার জন্য আমি আমার সব প্রতিশোধের কথা ভুলে গেছি। ভাইয়া আমাকে অনেক বকবে আমি জানি, তবুও নিজেকে নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয়নি।
যেদিন প্রথম যখন মিস্তাদের সাথে রেস্টুরেন্টে আসলে আমার সাথে দেখা করতে মনে আছে, তখন তোমার সাথে ওই সাদমানকে দেখে মাথা কিলো নড়চড়ে গিয়েছিল। আমার সামনে সাদমানের হাত থেকে স্যুপ খাচ্ছিলে, রাগে কটমট করতে থাকা আমার দিকে তখন নজর পড়েনি তোমার। এরপর যখন বললে শালি আধে ঘরোয়ালি, তখন মনে একটা মিশ্র প্রতিক্রিয়া হয়েছিল জানো। ঘরোয়ালি শুনে একটা শান্তি চলে এসেছিল মনে, কিন্তু আদি কেন হবে, পুরোপুরি হবে। তুমি পুরোপুরি ভাবে আমার। তখন সেটা চিৎকার করে বলতে ইচ্ছে হলেও বলতে পারিনি, কারণ আমার হাত পা বাঁধা ছিল, পরিস্থিতি আমার অনুকূলে ছিল না। গায়ে হলুদের অনুষ্ঠানে যখন তুমি সাদমানের সাথে নাচতে ব্যস্ত ছিলে, তখন আমি ব্যস্ত ছিলাম নিজেকে ক্রোশ সংবরণে। তোমার বোন আমার সাথে দাঁড়িয়ে ছিল বিদায় না পারছিলাম কিছু বলতে, আর না পারছিলাম কিছু করতে। আমার উপর দায়িত্ব ছিল তোমার বোনের কাছাকাছি যাওয়া, সেটা পূরণ করতে বাধ্য হয়ে মিস্তাদের সাথে আমায় নাচতে হয়েছে। কিন্তু আমার মন তোমাতেই পড়েছিল, আমার নজর তোমাতে আবদ্ধ ছিল, কেউ বুঝেনি, কারণ আমি বুঝতেই দেইনি। ইচ্ছে করেছিল কি জানো, ওই সাদমানকে কেটে টুকরো টুকরো করে দেই। সাদমানকে টুকরো করবে? সাদমান যদি একবার এখন তোকে হাতের নাগালে পায় না, তো টুকরো তুই হবি। তোকে টুকরো করে কুকুরকে খাওয়ালে তবে সাদমান শান্তি পাবে। অট্ট হাসিতে ফেটে পড়লো নিশান, যেন সে একটা কৌতুক শুনেছে। হাসিটা থামছে না, অনেকক্ষণ পর হাসি কিছুটা থামিয়ে বলল, সাদমান আসবে আমাকে টুকরো করতে। ওরে আল্লাহ, আমার হাসি কেন থামছে না। ইসরাত নিশানের দিকে তাকিয়ে ফুসছে কেবল রাগে। এই তো একটু আগেই বললে সাদমান যদি আমাকে হাতের নাগালে পায়, আরে ওই ছোকরা তো আমাকে খুঁজেই পাবে না, আর না পাবে তোমাকে। আমি তোমাকে খোঁজার কোনো উপায় রাখিনি, সব রাস্তা বন্ধ। এই তো পুলিশ তো নিশ্চয়ই খুঁজছে তোমাকে, পেয়েছে কোনো হদিস? পাবেও না। এই যে একটু আগে বললাম না, আমার যা আছে তার অনেক কিছু নেই সাদমানের। কি আছে জানতে চাও? ক্ষমতা। সাদমানের এখনো সেই হ্যাডম হয়নি যে আমাকে ধরতে পাবে। কাটাকাটির প্রশ্ন তো এরপরে আসে, তাই না? তোমাকে খুঁজে বের করার ক্ষমতা একজনেরই আছে, সেই কারণে তার সাথে শত্রুতা করতে গেলেও সামনে সামনে করতে হয় জানো। নয়তো শত্রুতা করে মজা লাগে না, খেলাটা জমে না। আমাদের খেলা ওই একজনের সাথেই জমে, কারণ এত চেষ্টা করার পরেও ওই শালার এখনো অক্ষত আছে। ওর কোনো ক্ষতি এখনো করতে পারলাম না। শালা একটা চিজ, তবে সেই শালা এখন বেচারা হয়ে গেছে, কারণ সে এখন নিজের বাসায় উল্টে পড়ে আছে অ্যাক্সিডেন্ট করে। তাই আফসোস, তোমাকে এখান থেকে নিয়ে যাবার কেউ নেই। তোমাকে আমার হতেই হবে ইসরাত, আমার সাথে থাকতে হবে, তুমি চাইলেও তুমি না চাইলেও। কার সাথে শত্রুতা? তোমাকে এখান থেকে নিয়ে যাওয়ার মতো উদারতা আর একজন দেখাতে যাবে জানো। বুঝতে পারছো না এখনো? আরিয়ান হকের কথা বলছি আমি। আরিয়ান হক? কিভাবে তার সাথে শত্রুতা? আমার আপুর অতীত বলে। আরে দূর, তোমার আপুকে আমি পছন্দ করি নাকি যে সেই কারণে শত্রু হতে যাবে? বরং বলো যে তোমার আপু তার সাথে জড়িত ছিল, বিদায় এখন সে আমাদের শত্রুর কাতারে পড়ে গিয়েছে। আমাদের মানে? তার মানে মোনার সাথে আগে থেকেই পরিচিত আছে? এত কিছু তোমার জানা কি প্রয়োজন ডার্লিং? জানতে চাও এখনই বা কেন এত তাড়াহুড়া? তুমি তো আমার সাথে আজীবন থাকবে, আস্তে ধীরে সব জানতে পাবে। তোমাকে নিয়ে খুব তাড়াতাড়ি আমি পাড়ি জমাবো বিদেশে। এখন এসব কথা বলতে আর ভালো লাগছে না। এত সামনে থেকে তোমাকে দেখতে পেয়ে পিপাসা, শরীর আর মন দুটোই শুষ্ক হয়ে উঠছে। একটু তৃষ্ণা মেটাতেই হয়। সেই ছোট মেয়েটা যৌবনে পাও দিতে না দিতেই এতটা আগুন সুন্দরী হয়ে যাবে ভাবতেই পারিনি। একটু সৌন্দর্য আহরণ করি তাহলে। যতটা সম্ভব আড়ষ্ট হয়ে বসে আছে ইসরাত, কিন্তু তাতে কি? নিশান থেমে নেই। চোখের পানি নাকের পানি এক হয়ে যাচ্ছে ইসরাতের। এই এক একটা স্পর্শকে তার মৃত্যুর হাতছানি মনে হচ্ছে। ঘৃণায় গা গুলিয়ে আসছে। অনেকবার চিৎকার করলেও নিশান থেমেছিল না। যন্ত্রতন্ত্র তার হাত বিচরণ করছিল প্রায় 3-4 মিনিট।
এরপরেই তার ফোনে কারোর কল এসেছিল। কে কল করেছে ইসরাতের জানা ছিল না, তবে এই একটা ফোন কল তাকে যেন নরক যন্ত্রণা থেকে সাময়িক মুক্তি দিয়েছিল। নিশান চলে গিয়েছিল কল রিসিভ করে সেখান থেকে। ইসরাত এখনো কাঁদছে। নিশানের সাথে কাটানো সবটুকুর প্রতিটা কথা আরিয়ানকে বলতে গিয়েও সে কেঁদেছে। আরিয়ান মাথা নিচু করে বসে আছে, তবে চোখ তার লাল হয়ে গিয়েছে রাগে। অপরাধী কণ্ঠে সে বলল, আমি দুঃখিত ইসরাত, আমি আসতে দেরি করে ফেলেছি। নিশানের এই রূপ সম্পর্কে আমার জানা ছিল না, নয়তো আমি চলে আসতাম আরো আগেই। অন্তত তোমাকে মুক্ত করে দিতাম, এরপর বাকি কাজটা আমি নিজের মতো করে করতাম। তুমি সরি বলছো কেন ভাইয়া? এত কিছুর পরেও তুমি আমার কথা ভেবেছ, আমাকে বাঁচাতে এসেছ। সরি তো আমার বলা উচিত। সারা জীবন ধরেও যদি তোমাকে ধন্যবাদ দেই, তবুও এই ধন্যবাদ কম পড়ে যাবে তুমি যা করছো তার সামনে। ধন্যবাদের প্রয়োজন নেই ইসরাত, আমার এখানে আসতেই হতো এক ঢিলে দুই পাখি মারার জন্য। মানে বুঝলাম না। কিছু না, আমি নিশানের কয়েকটা কথা এখনো ধরতে পারলাম না। কি কথা ভাইয়া? সে তোমাকে অনেক আগে একবার দেখেছিল, এরপর মাঝখানে আর দেখেনি। কোনো এক উসিলায় এখন আবার দেখেছে। এই কথাগুলো ঠিক মেলাতে পারছি না। আর তার ভাষ্য মতে কোনো এক ভাই আছে তার, কিন্তু কে সে? আমি তো নিশানকে কোনোদিনও চিনতাম না, যদি না সে মিসরাতের বাগদত্তা হয়ে সামনে আসতো। কিন্তু নিশান বলল আমার সাথে জড়িত থাকার কারণে মিসরাত এখন তার শত্রুর কাতারে পড়ে গিয়েছে। কথাগুলো ভীষণ এলোমেলো লাগছে আমার কাছে। আমার জানা মতে তো নিশান নামে কারোর সাথে আমাদের বিজনেস পারপাসে কোনো শত্রুতা নেই, আর না তো ব্যক্তিগতভাবে আমার সাথে তার শত্রুতা আছে। তবে কিসের শত্রুতার কথা বলল সে? আমি তার শত্রু, কিন্তু আমি জানি না। বিষয়টা ভীষণ অদ্ভুত লাগছে আমার কাছে। জানি না ভাইয়া, এত সব জটিল বিষয় আমার মাথায় ঢোকে না। আচ্ছা, তোমার এসব নিয়ে ভাবতেও হবে না। তুমি চলে যাও ইসরাত, তোমাকে পালাতে হবে। আমি সব ব্যবস্থা করে রেখেছি এখান থেকে নিচে নেমে মূল রাস্তায় যাওয়ার। আমি জানি তুমি রাস্তা চেনো না, আমি কিছু সংকেত ছেড়ে এসেছি এখানে আসার সময়, সেগুলো অনুসরণ করে আগাবে। আগাতে আগাতে একসময় মূল রাস্তায় পৌঁছে যাবে, আর এরপর কোনো দিকে তাকাবে না, সোজা সামনে দৌড়াবে যতটুকু পারো। বাস স্টপেজ পাবে প্রায় 40 মিনিট পর, ততক্ষণ অবধি দৌড়িয়ে যাবে। যদি কেউ লিফট দিতে চায় গাড়িতে করে, তাহলে রাজি হবে না, সেটা ছেলে হোক কিংবা মেয়ে। বুঝতে পেরেছো? ইসরাত মাথা নাড়ালো। আরিয়ান পুনরায় বলল, আমি তোমাকে একা ছাড়ার সাহস পাচ্ছি না ইসরাত, তবু কিছু করার নেই। আল্লাহর উপর ছেড়ে দিয়েছি সবটা। আমি চাইলেই সাদমানকে ফোন করে বলতে পারতাম তোমাকে নিয়ে যেতে, কিন্তু সেটা এই মুহূর্তে সম্ভব নয়। তোমরা দুজনেই পরে বিপদে পড়বে, তাই তোমাকে একাই পালাতে হবে ইসরাত। তুমি আমার ফোন নিয়ে যাও, রাস্তায় কোনো সমস্যা হলে কাউকে ফোন দিও, তোমার বান্ধবী বা অন্য কাউকে। তবে ভুলেও তোমার, আমার কিংবা সাদমানের পরিবার সম্পর্কিত কাউকে নয়, ঠিক আছে? আর তোমাকে টাকা দিয়ে দিচ্ছি, সাথে করে নিয়ে যাও, যাতায়াতের জন্য লাগবে। কিছুক্ষণ চুপ থেকে ইসরাত দাঁড়িয়ে রইল। আরিয়ান সেদিকে ব্রুকুসকে তাকিয়ে বলল, কি হলো, যাও। আমি একা কেন যাবো ভাইয়া? এতক্ষণ তো বোকার মতো মাথা নেড়ে গেলাম, আমার মাথায় আসেনি কথাটা। তুমি সবকিছু এভাবে আমাকে করতে বললে কেন? তুমিও তো আছো আমার সাথে, গেলে তো একসাথেই যাব। আরিয়ান মাথা নাড়ালো, শ্বাস ছাড়লো একটা ফুস করে, এরপর কিছুটা গম্ভীর কণ্ঠে বলল, আমি যাব না ইসরাত, আমার কাজ এখনো বাকি। অর্ধেক কাজ শেষ করেছি আমি তোমাকে মুক্ত করে, বাকি অর্ধেক এখনো বাকি। আমার থাকতে হবে এখানে। এক ঢিলে এক পাখি মেরেছি, আরো একটা মারা যায় এখনো বাকি। মানে তুমি কি নিঃসন্দেহের জন্য অপেক্ষা করছো নাকি? আরিয়ান কিছুই বলল না, শুধু মাথা নাড়ালো হ্যাঁ বুদক। ভাইয়া কি বলছো কি এসব? তুমি তো আমার থেকে পরিস্থিতি ভালো করে বুঝতে পারছো। তুমি আমার থেকে ভালো করে জানো নিঃসন্দেহরা কতটা খারাপ, তোমার ক্ষতি করে দিতে পারে। তারা এক মুহূর্তের জন্য ভাববে না। ভাববার কথাও নয় ইসরাত, শত্রু শিবিরে যেতে এসেছি। আমাকে তারা জামাই আদর করবে না সেটা আমিও জানি। তবে বসে কেন আছো তুমি? চলো আমার সাথে। এরকম সুযোগ আমি কবে পাবো তার আর ঠিক নেই ইসরাত। সব শত্রু আজ এখানে একত্রিত হবে আমি জানি। আজকে আমার জানতে হবে কারা আমার দেখা এবং অদেখা শত্রু। আজকে আমার জানতে হবে তারা কি চায়। না জানি কবে থেকে আমার অজান্তেই এই শত্রুতার সূচনা করেছে তারা, কেনই বা করেছে, সবটা আমার জানতে হবে ইসরাত। আর সেই শত্রুতা এবং শত্রুদের বিহিত করতে হবে, তার জন্য যে আমার এখানে থাকতেই হবে ইসরাত। কিন্তু তোমার জীবনে ঝুঁকি আছে ভাইয়া, আল্লাহ না করুক জীবনটাই যদি না থাকে, তবে কিসের শত্রুতা আর কিসের মিত্রতার হিসাব করবে তুমি? তাছাড়া তোমার পরিবার, তোমার প্রিয়জনেরা তোমার আশায় মুখিয়ে আছে, তাদের কথা ভাবছো না কেন? আমার পরিবারের জন্যই আমার বেঁচে ফেরার তাগিদ প্রবল ইসরাত, তাদের জন্যই আমার সবকিছু। আর প্রিয়জন? পরিবারের সবাই আমার প্রিয়জন, আমিও তাদের প্রিয়জন। আর কোনো প্রিয়জন নেই তোমার ভাইয়া? আমার হয়তো আছে,
কিন্তু আমাকে প্রিয়জন ভাববার মতো কেউ নেই আমার পরিবার ছাড়া। ভাইয়া, আপু সেদিন হসপিটাল থেকে ফেরার পর থেকেই ভালো নেই ভাইয়া। তোমাকে কি করে বিশ্বাস করাবো জানি না, আমি বুঝতে পারছি না ভাইয়া। তখন পারিনি, এখন পারছি। আপু তোমাকে এখনো মন থেকে মুছতে পারেনি ভাইয়া। যে কোনো ভাবেই হোক তুমি এখনো তার চিন্তায় থাকো। তোমার পরিবার ছাড়াও তোমাকে প্রিয়জন ভাবার মানুষ আছে ভাইয়া। তাচ্ছিলের হাসি দিল আরিয়ান। এরপর সেই হাসি মুখে বজায় রেখে বলল, আল্লাহ না করুক, যদি আমি মরেও যাই, তোমার বোন জানাজার পূর্বে একবার হলেও আমার মুখ দেখার জন্য আসবে না। ভাইয়া, এখন পুরাতন কথা ঘেটে লাভ নেই ইসরাত, পালাও এখান থেকে। না ভাইয়া, যেটা সত্য সেটা তোমাকে না বলে আমি যাবো না। নিশানের সাথে আপুর এঙ্গেজমেন্ট হয়েছিল ঠিকই, কিন্তু একটা দিনের জন্য আমি আপুকে নিশানের সাথে একটু মন খুলে কথা বলতে দেখিনি। যখনই তাদের দুজনকে একসাথে দেখতাম তখনই খেয়াল করতাম আপু কেমন যেন চেপে কথা বলে। অনেক সময় এমনটাও হয় না যে আমরা এমন একটা পরিস্থিতিতে থাকি যেখানে আমাদের থাকতে ইচ্ছে করে না এমন কারোর সাথে কথা বলি যার সাথে কথা বলতে চাই না, কিন্তু বাধ্য হয়ে বলতে হয়। আপুকে দেখলে মনে হতো আপুকে কেউ হয়তো জোর করছে নিশানের সাথে কথা বলতে, তার সাথে থাকতে। অথচ নিশান কিন্তু দারুণ অভিনেতা ছিল ভাইয়া। সে আপুর সাথে এমন ব্যবহার করতো যেন আপুকে নিয়ে কতটা কনসার্ন। তবুও কেন আপু তার সাথে ফ্রি হতে পারলো না বলতে পারো? কেন তাকে মেনে নিতে পারলো না? তার কারণ কাউকে একটা জায়গায় বসাতে হলে তার আগে থেকে সে জায়গায় কেউ থাকলে সবাই প্রথমে সেই মানুষটাকে জায়গাটা থেকে সরাতে হয়, পুরাতন মানুষটাকে, এরপর নতুন কাউকে স্থান দিতে হয়। একসাথে কিন্তু একই সময়ে দুইজনকে মনে রাখা যায় না ভাইয়া। আপুও তাই নিশানকে মেনে নিতে পারেনি, কারণ কোথাও না কোথাও তুমি ছিলে তার মনে। আপুকে জিজ্ঞেস করায় আব্বু সেই কথা বলেছে আমাকে, জানো? আব্বু বলেছে যে আপুর মনে এখনো কোথাও না কোথাও তোমার জন্য একটা সফট কর্নার আছে। আমি তখন আব্বুর কথা বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি আব্বু একেবারে ঠিকই বলেছিল। আর তুমি জানো, সেদিন আপুকে রেস্টুরেন্টে রেখে আন্টি পরিয়ে দেওয়ার পর আপু রাতে সাতমানকে ফোন করেছিল। আমাকে ওরা কেউই বলেনি, কিন্তু আমি শুনেছিলাম আপু সাতমানকে বলেছিল এভাবে নিশান হুট করে আপুর হাতে কিস করায় আপু খুব বিব্রত বোধ করেছে। আর নিশান হঠাৎ করে বিয়ের কথা পেছানোর কথা বলায় আপুর তখন একটু সন্দেহ জন্ম নিয়েছিল মনে, কিন্তু সাতমান বুঝতে পারেনি নিশানের চাল। সে আপুকে বলল এসব কিছু আপুর অতিরিক্ত চিন্তা ভাবনার ফল। নিশান সন্দেহ করার মতো কোনো মানুষ নয়। সবচেয়ে বড় কথা হলো নিশানের দেওয়া আংটি আপু খুলে ফেলেছে যেদিন নিশান তার হাতে পরিয়ে দিয়েছিল। তার পরের দিন আমার সামনে আপু সে আংটি খুলে রেখেছিল। আমি যখন জিজ্ঞেস করলাম তখন বলল, এই আংটি আমাকে অস্বস্তি দেয়, অশান্তি দেয়। বোকার মতো আপুর দিকে তাকিয়েছিলাম। আপুকে দ্বিতীয়বার জিজ্ঞেস করলাম, তুই কি বললি এটা? আপু যেন সেই কথা বলে নিজেই ইতস্তত বোধ করছিল। মনে হচ্ছিল সে ভুলে ফেলেছে কথাটা আমার সামনে। দৌড়ে চলে গিয়েছিল তখন আমার সামনে থেকে। তুমি তাহলে এবার বলো না ভাইয়া, কেউ যদি কাউকে মন থেকে মেনে নেয় তাহলে কি এইরকম হতে পারে? নিশান নামমাত্রই আপুর বাগদত্তা ছিল, আপু কখনো তাকে মন থেকে গ্রহণ করতে পারেনি। তুমি বলো না ভাইয়া, এই যে আপুর সাথে নিশানের ছবি তোমাকে পাঠানো হয়েছিল, কোথাও দেখেছিলে যে আপুর মুখে হাসি আছে? ছিল না ভাইয়া। আমি যদিও দেখিনি সেই ছবি, সেই মুহূর্ত, কিন্তু শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারি এটা। এত সব কিছু শোনার পরেও তোমার কি একটা বারের জন্য মনে হচ্ছে না যে নিশান আপুর জন্য একটা দায়বদ্ধতা ছাড়া কিছুই ছিল না? নিশানের সাথে আপুর বাগদান হয়েছিল শুধু সেই কারণে তার সাথে আপুর থাকতে হতো। মন থেকে নয় ভাইয়া, আপুর মনে এখনো একজনই আছে, ঠিক 6 বছর পূর্বে যে ছিল সেই। জানো ভাইয়া, আব্বু সেদিনও বলেছিল আমায়, তোমার আর সাতমানের মধ্যে মিল কোথায়? দুজনেই আমাদের দুই বোনের জীবনের প্রথম পুরুষ, প্রথম ভালোবাসা। আর প্রথম ভালোবাসাকে ভোলা এত সহজ নয় ভাইয়া। আপুর প্রতিটা কথা যে অক্ষরে অক্ষরে সত্যি সেটা আমি এখন খুব ভালো করে বুঝতে পারছি। চলে যাও ইসরাত, তোমার দেরি হয়ে যাচ্ছে। ভাইয়া, তুমি কি আমার কথা একটুও বুঝতে পারছো না? আমি এখন আবেগে গা ভাসাচ্ছি না ইসরাত, সেই ফুরসত এখন নেই আমার। শত্রুপক্ষের শিবিরে আছি, কিছুক্ষণের মধ্যে তাদের সম্মুখীন হতে হবে। আমার নিজেকে প্রস্তুত করতে হবে ইসরাত, তার আগে তোমাকে পালাতে হবে। আর শোনো, তুমি বাসায় পৌঁছে যাওয়ার পরপরই আমাকে একটা মেসেজ দেবে, আমি নিশ্চিত হতে চাই তোমাকে পাঠিয়ে। ইসরাত দীর্ঘশ্বাস ছাড়লো একটা। হাল ছেড়ে দিলেও আরিয়ানকে বোঝানো, আরিয়ান যে তার কথা শুনে এখান থেকে যাবে না সেটা ইসরাত বুঝে গিয়েছে। কয়েক মুহূর্ত চুপ করে থেকে ইসরাত বলল, কিন্তু তোমার ফোন তো আমাকে দিয়ে দিচ্ছ। আরো একটা আছে আমার কাছে, তোমাকে আমি নাম্বার সেভ করে দিচ্ছি। তোমার বাসায় গিয়ে পৌঁছাতে 1 ঘন্টা 35 মিনিটের বেশি লাগার কথা নয়। যদি দৌড়াতে তোমার দেরিও হয় তবুও হয়তো 2 ঘন্টা।
এর বেশি লাগবে না। আমি 2 ঘন্টার মধ্যে তোমার পৌঁছানোর সংবাদ চাই, ঠিক আছে? আর সময় নেই ইসরাত, পালাও দ্রুত। বাসার সামনে গিয়ে বেল বাজানোর পূর্বে ইসরাত মেসেজ করেছে আরিয়ানের নাম্বারে। সে নিরাপদে পৌঁছাতে পেরেছে, সেই বার্তা আরিয়ানের কাছে প্রথম পৌঁছে দিয়েছে। এরপর কলিং বেল বাজালো। সময় এখন সকাল 9:30। বেল বাজতে না বাজতেই তার বাসার দরজা দ্রুত সময়ের মধ্যে খুলে গেল। দরজায় ইসরাত দাঁড়িয়ে বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে সে ইসরাতের দিকে। ইসরাতকে এগিয়ে এসে একটু ছুঁয়ে দেখলো সে। না, এটা তার স্বপ্ন নয়, ইসরাত সত্যিই আছে তার সামনে দাঁড়িয়ে। উচ্চস্বরে আব্বাম্মা বলে ডাকতে লাগলো ইসরাত। দৌড়ে সেখানে আসলেন শোয়েব রহমান আর রেনু আক্তার। রেনু আক্তার ইসরাতকে দেখেই কান্না করে দিলেন। জড়িয়ে ধরে নিরবিচ্ছিন্নভাবে অশ্রু বিসর্জন দিতে লাগলেন। শোয়েব রহমান বারে বারে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছেন। তুই কোথায় ছিলিস এতদিন? আল্লাহ, আমার আত্মা ঠান্ডা হলো এতক্ষণে। রেনু আক্তার কথা শেষ করার পরপরই ইসরাত প্রশ্ন করলো, তোর মুখে এরকম আঘাতের দাগ কেন ইস্যু? চুলগুলো এলোমেলো হয়ে গেছে, পোশাক এলোমেলো। কোথায় ছিলি তুই? কে নিয়ে গিয়েছিল তোকে কিডন্যাপ করে? বলছি আপু, সব বলছি। তার আগে সালমানকে খবর দিবি একবার। ও তাই তো, আমি তো ভুলেই গেছি। আম্মু ইস্যুকে তুমি রুমে নিয়ে যাও, আমি সাদমান আর আঙ্কেল আন্টিকে নিয়ে আসছি। একটু আগে ইসরাতের রুমে একজন এসেছিল খাবার নিয়ে। এসেই আরিয়ানকে দেখে তার মুখের অবস্থা যেমন ছিল যেন মনে হচ্ছিল দিনের দুপুরে ভূত দেখেছে সে। খাবার হাত থেকে ফেলে দিয়ে দৌড়ে রুম থেকে বের হতে নিচ্ছিল বেচারা। তবে আরিয়ান সেই সুযোগ দেওয়ার দয়া দেখায়নি। লোকটিকে একেবারে জানে মেরে ফেলেনি, কিন্তু আহত করেছে এবং সেই সাথে অজ্ঞান। জ্ঞান হারানোর পর লোকটিকে ওয়াশরুমে নিয়ে দরজা বন্ধ করে রাখলো আরিয়ান। এর আগে অবশ্য লোকটির কাছ থেকে ফোন নিয়ে রেখেছে সে। ইসরাতের মেসেজ সে পেয়েছে প্রায় 20 মিনিট আগে। এখন সে নিশ্চিন্তে শত্রু আগমনের অপেক্ষারত সে। কিন্তু এর মধ্যেই আবার ফোন বেজে উঠল। ইসরাতকে সে যে নাম্বার দিয়েছিল সেই নাম্বার থেকে ফোন এসেছে। এখন হঠাৎ এই ফোনের কারণ বোধগম্য হলো না আরিয়ানের। মেয়েটার আবার কোনো বিপদ হলো না তো? তড়িঘড়ি করে ফোন রিসিভ করলো আরিয়ান। সে কিছু বলার আগেই অপর পাশ থেকে শুনতে পেল, এইরকম ঘাটতারামি করার মানে কি? কণ্ঠটাকা আর আরিয়ান বুঝতে পারলো ঠিকই। এরকম সময় এসে আমাকে উদ্ভট সব প্রশ্ন করে বিরক্ত করার মানে কি? আমি সব শুনেছি ইস্যুর কাছে। সেখানে নাকি অনেকে থাকবে তোমার বিপক্ষে, আর তুমি নাকি একা। সম্বোধন করার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন লক্ষণীয়। আপনি থেকে তুমি খোঁচা দিচ্ছ? মিথ্যে কিছু বলেছি বলে মনে করছি না। তুমি এক্ষুনি বের হবে সেখান থেকে। কোনো বিহিত করা লাগবে না কারোর। নিজেকে এতটা গুরুত্বপূর্ণ ভাববার কোনো কারণ নেই। আমি এখানে কারোর কথায় আসিনি, নিজের মর্জিতে এসেছি। নিজের মর্জির মালিক আমি, তাই কখন যাব না যাব সেটা আমার মর্জির উপর নির্ভরশীল। আর আমি আমার সিদ্ধান্ত এবং লক্ষ্যে অটল। আমি কিন্তু জেনে গিয়েছি তুমি এখন কোথায় আছো। যদি তুমি না আসো তাহলে আমি সেখানে চলে যাব, কিন্তু বললাম। কেন? আমাকে মারার এত শখ? তোমাকে মারতে যাব কেন আমি? এখানে আমি একা বনাম পুরো শত্রুপক্ষ। আমি যেই লক্ষ্যে এখানে এসেছি সেটা পরিপূর্ণ করে এখান থেকে জান নিয়ে বেঁচে ফিরতেই হিমশিম খেতে হবে আমি জানি। তার উপর আরেকজনের দায়িত্ব নেওয়া মানে তো নিজের মৃত্যুকে হাই হ্যালো বলা, তাই না? প্লিজ, পায়ে ধরছি তোমার। তুমি পায়ে পড়ো না পানিতে পড়ো আমার দেখার বিষয় না। এমনকি মাটিতে পড়ে গড়াগড়ি খেলেও সেটা আমার ভাববার বিষয় না। আমি জীবনে কি করব না করব সেটাতে তোমার নাক না গলালেও চলবে। অনধিকার চর্চা কেন করতে যাচ্ছ এখন? আমার কথা আবার আমাকে ফেরত দিচ্ছ? প্রথমত এই কথা নিজে বলেছিলে 6 বছর আগে, এরপর আমি বললাম কয়েক মাস আগে, এখন কিন্তু আবার তুমিই বলছো। অসত্য তো নয়। তুমি কে হও আমার যে অধিকার খাটিয়ে ফোন দিচ্ছ? গার্লফ্রেন্ড, বাগদত্তা নাকি স্ত্রী? নো বডি। রাগ দেখাচ্ছ? ঠিক আছে, যা রাগ দেখানোর এখানে এসে দেখাও। যতটুকু রাগ পুষে রেখেছো সবটা এসে জাহির করো আমার উপর। মনে যা চায় বলো। হাতটা নিষ্পিস করলে এসে দুটো চড়ও দিতে পারো, কিন্তু প্লিজ এখানে এসে যা করার করো প্লিজ। তুমি ফোন না রাখলে আমি ফোন রাখতে বাধ্য হব। এমনটা করো না প্লিজ, প্লিজ। বুঝতে পারছো না কেন তুমি? ছোট বাচ্চাদের মতো জেদ ধরে কেন বসে আছো? সেখানে তোমার জীবনের ঝুঁকি আছে। এই একই কথা একাধিক জনের কাছ থেকে একাধিকবার শুনেছি। তুমি প্রথমবারের মতো বলছো না। কারোর কথা শুনেই আমি আমার সিদ্ধান্ত থেকে নড়িনি, তাই তোমার কথা শুনে নড়বো সেই আশা করা বৃথা। আর থাকুক না হয় আমার জীবনের ঝুঁকি, তাতে তোমার কি? আমি মরলেই বা তোমার কি, আর বাঁচলেই বা তোমার কি?
তুমি কিন্তু অতিরিক্ত করছো আরিয়া। অতিরিক্ত তুমি করছো মিস্টার। তোমার এই ফোন এই সময়ে আমার কোনো কাজে তো আসছেই না, বরং আমার মনোযোগ নষ্ট করছো তুমি। আমাকে ডিস্টার্ব করা বন্ধ করো দয়া করে। প্লিজ আরিয়ান, আমি 2 হাত জোর করে বলছি। তুমি 2 হাত জোর করো নাকি 2 পা সামনে এনে 2 হাতে ধরো, আমার দেখার বিষয় না মিস্টার। আমি যেটা বলেছি সেটা না করে ফিরছি না। আরিয়ান কান থেকে ফোন নামিয়ে রাখতে নিল, এর মধ্যে শোয়েব রহমান কণ্ঠ কানে এলো তার। আরিয়ান আব্বু, এরকম একরকমই করো না, একটু ঠান্ডা মাথায় কথাটা ভাবো। আরিয়ানের এরকম হঠাৎ হঠাৎ পরিবর্তন দেখে খুবই আশ্চর্য। আরিয়ানকে আবার আব্বু বলছেন শোয়েব রহমান? আরিয়ানের এই বিষয়ে একবার জিজ্ঞেস করতে ইচ্ছে হলেও পরবর্তীতে চেপে গেল কথাটা। বিনয় স্বরে বলল, আমি আগেও বলেছি এখনো বলছি, আপনাকে আমি সম্মান করি আঙ্কেল, নিজের আব্বুর মতো। তাই দয়া করে আমাকে এমন কোনো অনুরোধ করে বসবেন না যাতে আপনার কথা না রাখার মতো বেয়াদবি করে বসি। আশা করি আপনি আমার কথার অর্থ বুঝতে পেরেছেন। দেখো আব্বু, আমরা সবাই জানি তুমি যথেষ্ট চতুর এবং প্রতাপশালী একজন। শত্রুর আক্রমণ প্রতিহত করার ক্ষমতা রাখো, কিন্তু শত্রুর সংখ্যাটা মাথায় রাখা উচিত তোমার। এখানে একজন নয়, একের অধিক জন থাকবে আরিয়ান। তোমার থেকে অন্তত একদিন আগে হলে তো পৃথিবীতে এসেছি, তাই না? আমার বাস্তব অভিজ্ঞতা কিন্তু তোমার থেকে কিছু